দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু এটা দিয়ে তোর পেট ফুটো করে দিব। তুই বললেই হলো? আজকে তোকে আমি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করেছি, অর্থাৎ তুই এখন আমার বিয়ে করা বউ। সো আমি তোর কাছে যাবো না তো কার কাছে যাবো? হ্যাঁ, দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। তুই মানলে মানলি, না মানলে নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার উপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না, কিন্তু মনে রাখিস তোর এই কাজের জন্য আমি তোকে জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, চিচকা শয়তান। এই দেখ, তোর মতো পেতনির উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলির মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমাকে কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আব্বু মিলে তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ করে দিল। দেখ সোহেল, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, আমায় রাগাবি না বলছি। তুই রাখলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেটাই শুধু তোকে বলছি। তাই না? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। আম্মু গেলাম, রাক্ষসী ছাড় বলছি আমার হাত। আম্মু, দেখ এবার কেমন লাগে, আর বলবি আমাকে পেতনি? দিলাম না বসিয়ে। তুই তো আসলে একটা পেতনি, তা না হলে এভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারতি। ইস, হাঁটার কি অবস্থা এটা না করেছিস? তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমায় খাওয়ার জন্য তোকে পাঠিয়েছে, কোনটা? একদম অযথা পেঁচাল পারবি না। আগে বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে? মানে টানে পড়ে, আগে এটা বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনেই সুর করে চলে এলি, হ্যাঁ? দেখ, তুই অযথা ফাউল কথা বলবে না। আমার মোটেও থেকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা ও আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তো নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে, পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম। আর সেই সময় তুই এসে আমার সব কিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোর লাইফটাই শেষ হয়েছে তাই না? আমারটাই শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব, কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। ওকে এভাবে কাঁদতে দেখে আমার কিছুটা খারাপ লাগতে শুরু করলো। আর এইভাবে কাদার কি আছে আজব? কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি? আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তো দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তারপর এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু এতে আমার কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলে আমি তোর বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করতে পারবো। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ বল শুনি। প্রথম কথা হলো, তুই যতদিন না পর্যন্ত বাইরে যাচ্ছিস ততদিন বাবার আর সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো হয়ে থাকবি। আমরা ভিতরে ভিতরে যাই করি না কেন, বাইরে আব্বু আম্মু যেন কিছু বুঝতে না পারে। আর তুই এসব মানলেই আমি সব ব্যবস্থা করব। আমার কথা শুনে মেয়েটা কিছুক্ষণ কি যেন একটা ভাবলো। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসায় কাকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তো দেশের বাইরে পড়তে পাঠাতে হবেই। ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে? না, তুই বিছানায় ঘুমাবি না, তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি তো কিছু বুঝতে চাই না। আমার ঘুম পাচ্ছে তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি, ঘুমাও। না, তুই এখানে ঘুমাবি না, আমি এখানে ঘুমাবো, তুই গিয়ে সোফায় ঘুমা। হাও ফানি, ভুলে যাস না এটা আমার বাসা, ও আমার রুম। সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথে বিছানায় ঘুমাতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। আমি নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না কেন? এবার আমি নিশ্চুপ। জুয়ের কিছু না বলে সবাই গিয়ে শুয়ে পড়লো। এদিকে আমি আর কিছু না ভেবেই ভালোভাবেই শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ হলো মাত্র 6 মাস।
বর্তমান ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আব্বু অবশ্য না নিজের কোম্পানিতে সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। আর এতক্ষণ ধরে যার সাথে ঝগড়া করলাম ওর নাম হলো মুশু ইসলাম জয়ী, আমার বড় মামার মেয়ে। আমার থেকে 1 অথবা 1.5 বছরের ছোট, বর্তমান অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান, বড় বদমেজাজি মেয়ে সে। আর সেই মেয়েটাকে আজকে মামার বাবা মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্য ভুল হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা জুই বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সেই সুবাদে গেলাম মামার মেয়ের বিয়ে খাওয়ার জন্য। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু শেষ সময় বরের বাড়ির লোকজন এসে জানালো সে বর নাকি আর বিয়ে করবে না। বরের নাকি পাত্রী পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ির সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছে মতো বিয়েতে আটা ময়দা সুন্দরীতে দেখতে লাগলাম। হঠাৎ একসময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের সাথে। কিরে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনেই ছিলাম। তা তুই কি কিছু শুনেছিস? জুয়ের বিয়েটা তো হচ্ছে না, বিয়ের বরকে নাকি এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। জি শুনেছি, কথাটা শুনে খুব খারাপ লাগছিল। মনে মনে তো খুব খুশি, বুঝুক এবার ফাজিল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমি নিশ্চুপ। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পরে আই। কি আছে এর ভেতর? প্যাকেটটা হাঁটতে নিলাম। এর ভিতরে একটা পাঞ্জাবি আছে, এখন যা চুপচাপ গিয়ে এটা পরে আই। তারপর আর কি, চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে জুইকে বিয়ে করবি। মানে জুইকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আর আমাদের কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ তুই আমার মেয়েকে বিয়ে করে নে। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়, তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথাও বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস, চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি, আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমায় মিশু মানে জুইকে বিয়ে করতে হলো। আর তারপরে কি হলো তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। কি পাজি মেয়ে, আমার জীবনের প্রথম বাসরাতে সে একা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই এবার বিছানায় কেন উঠেছিস? বেশি কথা না বলে ওইদিকে চেপে ঘুমা। মানে কি, এইদিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো, আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমাতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওইদিকে চাপ। তারপর সে বিছানা আমার পাশে এসে শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে দিল একটা কোল বালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোলবালিশটা দিলাম, ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছিস তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অভাব পড়ছে? হ্যাঁ, পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে তবু তোর মতো পেতনি দিকে কোনোদিনও তাকাবো না। দেখ, আমাকে যদি তুই আর একবার পেতনি বলছিস না তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট শালা, চুপ কর। শালি তুই চুপ কর। হাট বেটা, ছিচকা বান্দর। হ্যাট বেটি কালো শাকচুন্নি। কি তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে জুয়ের কিছু না বলার আগে গজগজ করতে করতে ওপাশে মুখ করে ঘুমিয়ে পড়লো। তাই আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙলো। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। আরে দেখ না। হ্যাঁ। উফ, আজ তো পেইন তুই একটা। তারপর নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় এবং ছোট ভাবিরা চলে এসেছে। কি ব্যাপার, তোমাদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে আমরা কি তোদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যা ভাবি, তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চল এবার আমাদের সাথে। কোথায়? কোথায় আবার, বাহিরে? নাকি এখন বরের সাথে আরো কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছা আছে? হয়েছে। আর এই আমার ছোট্ট জামাই, আপনিও এবার উঠুন, অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাব? তোমরা তাকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও। ওকে তো আমরা নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে ওঠো। আমরা এখন জুইকে তৈরি করব, ওর শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছি নাকি? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় সেচ করব? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায় এখনো অনেক লোকজন। কিরে, খুব থেকে কখন উঠলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তো বৌমা কই? ওকে দেখছি না যে।
ও ভাবিতের সাথে আছে। হুম। আচ্ছা মো, বাসায় এখন এত লোকজন কেন? কেন আবার, আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও এখন এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকদের সাথে হাত মেলাও। ওকে। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকের সাথে কথা বলতে লাগলাম। সন্ধ্যা হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এলো। আব্বু এক এক করে সবার সাথে আমারও জুয়ের পরিচয় করে দিল। একসময় জুয়ের আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলে সবাই একসাথে রাতে ডিনার করলাম। তারপর চলে গেলাম নিজের রুমে ঘুমোতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কিরে কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমোতে। ঘুমাতে যাচ্ছিস মানে? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোকে নিতে তারপর আর কি, আব্বুর ধমক খেয়ে সাথে সাথে মামা মামির সাথে চলে এলাম। সাথে জিও আছে। মামার বাসায় এসে পড়লাম বিপাকে। যদিও আগে অনেকবার এসেছি, কিন্তু এখন কেন জানি হাসতে অনেকটা লজ্জা লাগছে। তার উপর পড়লাম আবার আরেক প্যারায়। আগে ছিলাম এই বাড়িতে ভাগ্নে, কিন্তু এখন হলাম এই বাড়ির জামাই। তাই রাতে অনেক মানুষজন নতুন জামাইকে দেখতে আসলো। আমার তো একসময় পুরো অসহ্য লেগে যাচ্ছিল, কিন্তু তারপরে অনেক কষ্ট সহ্য করলাম। সবাই চলে গেলে তারপর গেলাম ঘুমোতে। এখানে আবার আরেক প্যারা। রুমে সে দেখি জুই বিছানার উপর শুয়ে আছে। আমি কিছু না বলে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। আরে কি ব্যাপার, তুই বিছানায় কেন ঘুমাচ্ছিস? তো কোথায় ঘুমাবো? সেটা আমি কি করে বলবো? আজব, তোর ব্যাপার তুই জানিস, কিন্তু তুই বিছানায় ঘুমাতে পারবি না। আমি কিছু না বলে চুপচাপ উঠে আবার দরজা কাছে চলে গেলাম। এই কি ব্যাপার, এখন আবার কই যাস? বাইরে মামার কাছে। কেন? আব্বুর কাছে কেন যাচ্ছিস? তুই তো বললি তোর এখানে নাকি আমার ঘুমানো যাবে না, তাই মামার কাছে যাচ্ছি। তাকে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমি আসলে এখন কোথায় ঘুমাবো। আমার কথা শুনে সে তিরিং করে বিছানা থেকে লাফিয়ে উঠলো। তারপর এই তোর মাথা খারাপ নাকি? তুই এখন এত রাতে আব্বুর কাছে যাবি? আর এখন আব্বুর কাছে গেলে তো তিনি আমাদের সব কিছু বুঝে যাবেন। তো আমি এখন কি করব? কি করব মানে? তোর যাওয়ার দরকার নেই, তুই গিয়ে বরং সোফায় ঘুমা। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি সোফায় ঘুমাতে পারি না। সেটা তুই হয়তো কালকে রাতে বুঝতে পেরেছিস। হয় আমি বিছানায় ঘুমাবো, না হয় বাইরে গেলাম। আমার কথা শুনে জুই কিছুটা রেগে গেল। সেটা তার মুখ দেখে বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, যা কালকের মতো বিছানার এক পাশে শুয়ে পড়। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে জুই আমি শুয়ে পড়ার পর কিছুক্ষণের মধ্যে বিছানায় শুয়ে পড়লো। এরকম করে আরও 2-3 দিন থাকতে হলো তাদের বাসায়। তারপর আজকে বাসায় ফেললাম। এদিকে কোম্পানি থেকে বারবার ফোন আসছে যে কয়দিনের ছুটি নিয়েছি, সব শেষ। অফিসে নাকি অনেক কাজের চাপ এখন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে হবে। সেজন্য আজকে রাতেই যাব ঠিক করলাম। সব কিছু গুছিয়েও রেখেছি। আম্মু, আজকে রাতে আমি ঢাকায় ফিরছি। কেন রে এত তাড়াতাড়ি? আরো কিছুদিন থেকে যা। না, আমার আজকে রাতেই ঢাকায় চলে যেতে হবে। অফিস থেকে বারবার ফোন আসছে। তাই বলে আজকে? আজকেই। কোনো কিন্তু নয়, তোর বাবা যা বলেছে একদম ঠিক বলেছে। তুই জুইও তোর সাথে নিয়ে যা, সাথে থাকলে তোর খেয়াল রাখতে পারবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু একবার তাকে তো জিজ্ঞাসা করে দেখো ওর যাওয়ার মত আছে কিনা। ওর আবার যাওয়ার মত থাকবে না কেন? কি রে, তুই কি শৈলের সাথে যাবি না? তখন মা বললো তাহলে আর কি, তাহলে জুইকেও সাথে নিয়ে যা। আম্মু, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো, আমার এতে অমতের কি আছে? হ্যাঁ, তাহলে তুমি কাপড় চোপড় গুছিয়ে নাও, আজকে রাতে 9টায় বের হবো। আমি কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম। তারপর তার জন্য আরও একটা বাসের টিকিট কেটে আনলাম, কেননা অযথা রাতের বেলা যে টিকিট কাটার জন্য দৌড়াদৌড়ি করব। টিকিট কাটার পর বাসায় ফেললাম একদম রাতের বেলা। যাওয়ার সময় হয়ে আসলে আম্মু আব্বুর কাছ থেকে দেখা করে জুইকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম সোজা বাস টার্মিনালে। জুইয়ের সিট ও আমার সিট পাশাপাশি নিয়েছিলাম, ফলে তাকে আমার পাশে বসতে হলো। এই কি ব্যাপার, তুই জানালার পাশে কেন বসছিস? কেন মানে? আমার সিট আমি বসবো না? তাছাড়া আমি যখন বাসে উঠে যাতায়াত করি তখন আমি জানালার পাশে বসি। বললেই হলো, তুই কি মেয়ে মানুষ নাকি? জানালার পাশে তো মেয়েরা বসে। ওঠ এখান থেকে, আমি জানালার পাশে বসবো। না, আমি আমার সিট ছাড়ছি না। তুই চাইলে তোর সিটে বস অথবা অন্য কোথাও যা। দেখ, বাসে আমি জানালার পাশে না বসলে আমার প্রচণ্ড বমি পায়। পরে যদি তোর উপরে বমি করে বসি তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। তাই বলছি জানালার পাশে আমাকে বসতে দে। বমি কেন? তুই যদি অন্য কিছু করিস তারপরে আমি এখান থেকে সরছি না। তার মানে তুই এখান থেকে উঠবি না, তাই তো? আবার বলতে। ওকে ঠিক আছে, দেখ তাহলে আমি কি করি এখন। তোর যা ইচ্ছে তাই কর। জুয়ের কিছু না বলে চুপচাপ নিজের ফোনটা বের করলো। তারপর, এই কি ব্যাপার, এখানে আবার কাকে ফোন করছিস? কাকে আবার? আব্বুকে। ও, তা মামাকে ফোন করে কি বলবি? প্রথম কথা, ফোনটা আমার আব্বুকে না তোর আব্বুকে করছি। তারপরের কথা হলো, ফোন করে বলবো
তুই আমার সাথে এখন রাস্তার মাঝে অনেক খারাপ ব্যবহার করছিস শুধুমাত্র তোর সাথে এসেছি বলে। তার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি মেয়েটা, আমি আবার এসব কখন করলাম? এই কিসব পাগলির মতো কথা বলছিস তুই? আমি আবার এসব কখন করলাম? তুই যা বলছিস সব তো মিথ্যা কথা। সেটা তো আমি আর তুই জানিস, বাসার লোকজন তো আর সেটা জানে না। তুই যদি এখন আমাকে জানালার পাশে বসতে না দিস তাহলে আমি এক্ষুনি তোর বাসায় ফোন করব। এখন বল কি করবি? কি আর করার, ফান্দে তো পড়েই গেছি, তাই চুপচাপ জানালার পাশে সিট থেকে উঠে পড়লাম। তারপর তাকে সেখানে বসতে দিলাম। সিটটাতে বসার সময় ডাইনে কি হাসি, মনে হচ্ছে এক্ষুনি এক ঘুষি তোর মুখটা বাঁকা করে দেই। কিন্তু আপাতত মনের ইচ্ছেটা মনেই চেপে রাখলাম। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। ঘুম বাংলা বাসের হেল্পারের ডাকে চোখ খুলে দেখি গাজীপুরে চলে এসেছি। যখনই সিট থেকে উঠতে যাব তখনই টের পেলাম যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় অনেক আরামেই ঘুমাচ্ছে, কিন্তু আমার তো শুয়েছে না। ও কীভাবে ঘুমানো দেখে হঠাৎ একটা আইডিয়া মাথায় চলে এলো। চুপচাপ নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর হাতটা আস্তে করে ওর গালের কাছে নিয়ে গিয়ে মনের সুখে দিলাম বসিয়ে ঠাস করে একটা। এদিকে আমার হাতে এমন আদর খেয়ে জুই ভয়ে ভয়ে হুড়মুড় করে চোখ খুললো। তারপর নিজের গালে হাত দিয়ে আমার দিকে তাকে অবাক চোখে তাকিয়ে থাকলো। আরে কি ব্যাপার, আর কতক্ষণ ঘুমাবি? বাস তো পৌঁছে গেছে, চল এবার বাস থেকে নামি। ব্যাস পৌঁছে গেছে সেটা আমিও জানি, তোকে বলতে হবে না। জানলেই ভালো, চল এবার নামি। নামছি। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তুই কি আরেকটু আগে আমায় কিছু করেছিস? আজব, আমি এবার তোকে কি করতে যাব? কেন, তোকে কেউ কিছু করেছে নাকি? আমাকে আবার কে কি করবে, এমনিতেই বললাম চল। চল। জুয়ের কিছু না বলেই চুপচাপ আমার সাথে চলতে থাকলো। বাস থেকে নেমে সোজা যে বাসাটা থেকে সেখানে চলে এলাম। আসলে ওটাকে ঠিক বাসা বলে না, দুটো রুম পাশাপাশি কোনো রকমে থাকা যায় আর কি। এ কি, তুই আমায় এখানে কেন নিয়ে এলি? তো কোথায় নিয়ে যাব? আমি এখানেই থাকি। এখানে থাকি মানে? এই ছোট্ট বাসায় আমি থাকবো নাকি? আমি এখানে থাকতে পারবো না। দেখ, আমি আগে এখানে একা থাকতাম, তাই ছোট বাসাটাই নিয়েছিলাম। তাই বলে আমি এখানে থাকবো নাকি? আপাতত কিছুদিন এখানেই থাকতে হবে, তারপর সময় কেটে নতুন একটা বাসা ভাড়া করব। ততদিন একটু কষ্ট করে মানিয়ে নে। কিন্তু তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার চেষ্টা করবি। আমার কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপর আগে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এদিকে জুই ততক্ষণে রুমে ঢুকে গেল। হঠাৎ আউ! আবার কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? এটা কি? কেন আমার রুম? এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? এটা যে একটা রুম সেটা আমিও জানি, কিন্তু রুমের এমন অবস্থা কেন? আর রুমের মধ্যে এসব কি পড়ে আছে? আমি এর কথা শুনে সাথে সাথে রুমটার দিকে হালকা তাকিয়ে দেখলাম। আসলে রুমটা অনেক অগোছালো। তারপর আমি ব্যাচেলার মানুষ, হঠাৎ লক্ষ্য করলাম টেবিলে আমার কিছু পার্সোনাল জিনিস পড়ে আছে, যেটা সেখানে থাকার কথা না। দৌড়ে গিয়ে সাথে সাথে সেটা সরিয়ে রাখলাম। আসলে আগে তো একা থাকতাম, তার উপর এখানে আমার তেমন কেউ যাওয়া আসাও করে না, তাই রুমের অতটা যত্ন নিতে পারি না। তাই বলে রুমটা এভাবে রাখবি? কি অবস্থা করেছে রুমটার! আসলে তোরা সব ছেলেরাই এক, পরিষ্কার পরিচ্ছন্নতা কি সেটা তারা জানে না, বুঝিস না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুই কিন্তু আমার রুচি নিয়ে কথা বলছিস। যেটা সত্যি সেটাই বলছি, এতে বাড়াবাড়ির কিছু নেই। ও তাই না? ঠিক আছে, তোর ইচ্ছে হলে এখানে থাক, আর না হলে রাস্তা মাপ। রাস্তা মাফ মানে? আমি এখন কোথায় যাব? তাছাড়া তাহলে আমায় এখানে তোর সাথে নিয়ে আসলি কেন? সেটা তোর ব্যাপার। আর যদি এখানে থাকতে চাস তাহলে চুপচাপ যেমনভাবে থাকা যায় তেমনভাবে থাকবি। এটা কি আমার বাসা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না, কিছু একটা করতে হবে। এসবের মানে কি? কেন, দেখতেই তো পাচ্ছিস তোর কাপড় চোপড়। সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো রুমের বাইরে কেন? কারণ আমি এখন রুমটা পরিষ্কার করলাম। রুমের কি জঘন্য অবস্থা করে রেখেছিলি, ওই রুমে কি মানুষ থাকা যায় নাকি? তাই আগে রুমটা পরিষ্কার করলাম। তা তোর রুম পরিষ্কার করা শেষ, তাহলে আমার কাপড়গুলো বাইরে কেন রেখেছিস? ওগুলো ভিতরে রাখতে পারলে না? আচ্ছা থাক, আমি নিজে নিয়ে রাখছি। এই বলে কাপড়গুলো নিয়ে রুমে যাব। আরে আরে, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার? রুমে নিয়ে যাচ্ছি। না, তুই এগুলো আমার রুমে ঢুকাবি না। আমি এই মাত্র কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। তো তো আবার কি, আমি আমার রুমে তোর নোংরা কাপড় রাখতে দেব না। তুই বললেই হলো। তাছাড়া রুমটা আমার, তাই আমার রুমে আমি আমার যা খুশি রাখবো, এতে কারো কিছু বলার নেই। জি, না বলার মতো আছে। আমি বলছি তুই এই রুমে ঘুমাতে, তোর কিছু রাখা তো দূরের কথা, তুই থাকতেও পারবি না। তা কোথায় থাকবো শুনি? সেটা তোর ব্যাপার, আমি কি করে বলবো? ও হ্যাঁ, এই তো
পাশের রুমটা খালি আছে, ওটাতে ঘুমাতে পারিস, শুধু একটু পরিষ্কার করে নিতে হবে। তার কথা শুনে মাথায় আগুন উঠে গেল। বলে কি মেয়েটা, আমার বাসা আমার রুম, আমাকে বলে কি নন রুমে থাকতে? রাগে তো আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমাকে কি তোর গোলাম পেয়েছিস নাকি? তুই হুকুম করবি আর আমি তাই চুপচাপ শুনে যাব? যদি তাই ভেবে থাকিস তাহলে বলবো তুই ভুল ভেবেছিস। আমি আমার রুম ছাড়ছি না, চাইলে তুই পাশের রুমে গিয়ে ঘুমা। না, আমি এই রুম ছাড়ছি না। তুই যদি এখন আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি বাসায় ফোন করে তোর নামে আব্বুর কাছে মিথ্যা নালিশ করব। তখন বুঝবি কত ধানে কত চাল। সো চুপচাপ ওই রুমে চলে যা। কি আর বলবো, ডাইনিটা একদম জায়গা মতো হাত দিয়েছে। চুপচাপ ওর কথা মেনে না ছাড়া আর কোনো উপায় নেই, ওই রুমটাতেই যেতে হবে। কিন্তু ওই রুমের যে অবস্থা, সেখানে থাকতে পারবো তো? এদিকে জুয়ের কিছু না বলে ঠাস করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। কি পাজি মেয়ে রে বাবা। অনেক কষ্টে কোনো রকম রুমটা পরিষ্কার করে থাকার মতো করলাম। কিছুক্ষণ পর, এই আমার ক্ষুধা পেয়েছে, বাসায় কিছু রান্না করা নেই। আরে কি বলিস, আছে না, ওই যে দেখ ফ্রিজে কাঁচা মাংস আছে, যা ওগুলো খেয়ে নে। মানে কি বলতে চাচ্ছিস তুই? এটা আবার কি ধরনের কথা? আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তাহলে আর করার কিছু নেই, বাসায় এখন কোনো কিছু খাবার রান্না করা নেই। না, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। আসছে রে আমার বিয়ে করা মহারানী, আমাকে হুকুম করতে আসছে। যা, আমি পারবো না। ওকে ঠিক আছে, যা, আমার তোর সাহায্যের দরকার নেই। ধন্যবাদ। যাক বাবা, বাঁচা গেল। বুঝুক এখন খেতে লাগলে কেমন লাগে। যদিও বা তখন ওর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ইচ্ছে করে আর খাবারটা দিলাম না। আমি আর বাইরে না গিয়ে রুমে চলে গেলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম এগুলো সব বাহির করলাম খাওয়ার জন্য। শুধু খাওয়া শুরু করব, ঠিক সেই সময় আবার কে যেন দরজায় ঠকঠক শুরু করলো। তাই খাওয়া দিয়ে দরজা খুলতে গেলাম। কি ব্যাপার, তুই এবার ডাকাডাকি শুরু করছিস কেন? না, আমার একটু তোর দরকার ছিল। আমার মনে হয় তোর রুমে কিছু রেখে গেছি। আজব, আমার রুমে আবার তোর কি থাকবে? না, আমার কিছু জিনিস আছে তোর রুমে, সব আমি দেখব। আরে কি ব্যাপার, তুই আমার রুমের মধ্যে ঢুকছিস? আমি বলেছি তোর কোনো জিনিস আমার রুমে নেই। আমার কথা না শুনে তারপরে জুই জোর করে আমার রুমে ঢুকে গেল। তারপর পুরো রুমটা ঘুরে ঘুরে কি যেন দেখলো। না, মনে হয় জিনিসটা বাসাতেই রেখে চলে এসেছি, এখানেও নেই। আমি তো বললামই আমার রুমে তোর কোনো জিনিস নেই, তারপরে তুই শুনছিস না? বের হ আমার রুম থেকে। হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না। আমারও কোনো ইচ্ছে নেই এই রুমে ঢোকার। থাক তুই তোর এই নোংরা রুম নিয়ে। তো জানা। এরপর জুই আমাকে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার দরজায় ঠকঠক। আবার কি হলো? না মানে তোকে একটা কথা বলতে আসলাম। বল, কি বলবি? বেশি কিছু না, আমি বলতে আসলাম এটাই যে তোর রুম থেকে এই ছোট্ট জিনিসটা আমি নিয়ে নিয়েছি। ভালো, এবার দূর হয় এখান থেকে। যেটা তোর ইচ্ছে, আর হ্যাঁ, খাবারগুলো দেখে শুনে খাইস। দিলাম দরজা বন্ধ করে। তারপর আবার বিছানায় গেলাম খাবারের প্যাকেটগুলো বের করতে। কিন্তু এ কি, খাবার প্যাকেট ছিল 2টা, কিন্তু এখন একটা কেন? তার মানে যে আমার রুমে খাবারের প্যাকেটটা নিতে এসেছিল। কি পাজি মেরে বাবা। যাক, প্যাকেটটা ওর জন্যই নিয়ে এসেছিলাম, ওর ভাগের জিনিস নিয়ে গেছে। আমি কিছু না ভেবে নিজের জন্য আনা খাবারের প্যাকেটটা খুললাম। খুলে শুধু মুখে দিয়েছি, ইস এত ঝাল। খাবার এত ঝাল কি করে এলো? হঠাৎ মনে পড়লো জুয়ের বলা কথাটা। তার মানে এই কাজটা ওই পেতনিটাই করেছে। আজকে আর ওকে আমি ছাড়ছি না। এই জন্যই দরজা খোল, দরজা খোল বলছি। এখন দরজা খুলতে পারবো না, আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় আমাকে বিরক্ত করবি না তো, যা এখান থেকে। তোর খাবার আমি গোষ্ঠী গেলাই বের করছি তোর খাওয়া। লজ্জা করে না এভাবে অনেক খাবার চুরি করে খেতে? শালি চুন্নি মেয়ে কোথাকার। দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। আমি আমার আনা খাবার খাচ্ছি, আমি তোর মতো না পেটুশালা। চুন্নির মায়ের আবার বড় গলা। একে তো চুরি করেছিস, তার উপর আবার আমার খাবারেও মরিচ মিশিয়ে দিয়েছিস। পেতনি মেয়ে কোথাকার। মিশিয়ে দিয়ে বেশ করেছি বেটা রাক্ষস। একা একা 2 জনের খাবার গিলতে গেছিলি। এদিকে আমার তখন খিদে পেট জ্বলে যাচ্ছিল, আর উনি আরাম করে খাবেন, এই জন্য দিলাম স্বাদ মিটিয়ে। যা এখন খা, ভালো করে খা। তুই শুধু একবার রুম থেকে বের হ, তোকে একবার শুধু বাটে পাই, তারপর দেখবি তোর কি অবস্থা করি। আবে যা তুই, আমার কিছুই করতে পারবি না। মদনের দৌড় নিজের রুম পর্যন্ত। সেটা সময় হলে বুঝতে পারবি। দেখা যাবে। দেখা যাবে। চলে এলাম নিজের রুমে। রাগে তো আমার শরীর জ্বলে যাচ্ছে। কেন যে একে এখানে আনতে গেলাম? অযথা একটা মস্ত বড় আপদ আব্বু আর আম্মু আমার ঘাড়ে চাপিয়ে দিল। ইস, কেন যে বিয়েটা করতে গেলাম? যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, না হলে আমার জীবনটা হেল করে ছেড়ে দেবে। সকালে ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, অফিসে যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। নিজের জন্য ও জুয়ের জন্য হালকা কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। এদিকে আমি ওঠার কিছুক্ষণ পরে সে ঘুম থেকে জেগে উঠলো। এই শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরতে রাত হবে। তো আমাকে কেন বলছিস?
তুই অফিসে যাবি না কোথায় যাবি সেটা তোর নিজস্ব ব্যাপার, এতে আমাকে বলার কি? আবার কি আছে? না, বলে যে উচিত মনে করলাম তাই বললাম। আচ্ছা চলি। ও হ্যাঁ, টেবিলে প্লেটে ব্রেকফাস্ট রাখা আছে। হুম। আমি কিছু না বলেই বাসা থেকে বের এলাম, তারপর সোজা অফিস। এই কিছুদিন অফিসের আমার অনেক কাজ পড়ে আছে, সব কিছু আগে গুছিয়ে নিলাম। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। কি সোহেল সাহেব, বাসায় যাবেন না? যাব কিছুক্ষণ পর, আগে কাজগুলো শেষ করে নিই। আরে বাকি কাজগুলো কালকে করিয়েন, চলেন এখন বাসায় যাই। জি চলেন। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। কয়েকবার বেল চাপার পর দরজা খুললো। কি ব্যাপার, এতবার বেল কেন চাপছিস? কেন মানে? বাসায় ঢুকবো না আমি, আর দরজা খুলতে এত দেরি কেন হলো? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোর জন্য সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? তোর কাছে বাসার আরেকটা চাবি ছিল না, ওটা দিয়ে খুলতে পারছিলি না? আর কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে পেটে লেগেছে অনেক খিদে। বাইরে সেদিকে চুই খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছে, গরুর মাংসের সাথে আরও কি জানো। আমি কিছু না বলেই খাওয়ার টেবিলে বসে পড়লাম। শুধু খাওয়ার বাটিতে হাত দেবো। এই কি ব্যাপার, তুই এগুলোতে হাত দিচ্ছিস কেন? কেন মানে? আমার ক্ষুধা লাগেনি, খাবো সেজন্যই নিচ্ছে। না, তুই এগুলোতে হাত দিবি না, এগুলো আমি রান্না করছি। তো তো আবার কি, তোর ক্ষুধা লাগলে নিজে রান্না করে খা, আমার রান্না করা খাবারে হাত দিবি না। আজব, আমি এখন রান্না করবো নাকি? তাছাড়া খাবার তো এখন অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। বললেই হলো, খাবারের মুলুক পেয়েছিস নাকি? আমি এগুলো ফ্রিজে রেখে দেব কালকে খাবার জন্য। তুই খেতে চাইলে নিজে রান্না করে খা, খবরদার আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। হয়েছে, আর বলতে হবে না, আমি আমার নিজের জন্য রান্না করতে পারবো। আমারও তোর হাতে রান্না খাওয়ার কোনো ইচ্ছে নেই। রাগ দেখে টেবিল থেকে উঠে এলাম, তারপর সোজা কিচেনে। যেহেতু আগে একাই থাকতাম তাই রান্না করে নিজেই খেতাম, কিন্তু এখন কেন জানি এই রাতের বেলা রান্না করার কোনো ইচ্ছে করছে না। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমি যদি রান্না করা খাবারগুলো খেতাম? কোনো রকমে নিজের জন্য হালকা পাতলা রান্না করলাম, তারপর সেগুলো খেয়ে দিলাম। ঘুম। পরের দিন ঘুম থেকে উঠেই নিজের জন্য কিছু হালকা নাস্তা তৈরি করে পেতনিটার জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আবার অফিস। রাতে তাড়াতাড়ি বাসায় ফিরলাম। ফেরার সময় বাজার থেকে রান্না করার জন্য কিছু বাজারও করলাম। তারপর বাসায় এসে আগে রান্না করার জন্য রান্নাঘরে দৌড়। ও হ্যাঁ, আজকে আর বাসায় এসে কোনো কলিং বেলটেল বাজায়নি। নিজের কাছে দরজার যে চাবিটা ছিল ওটা দিয়ে খুলেছি। শোন, তোকে কিছু কথা বলার দরকার ছিল। তো বল। দেখ, আজকের পর থেকে আমার সব কাজ আমি নিজেই করব, তোকে কোনো দরদ দেখাতে আসতে হবে না। আমাকে ঠেকা পড়ছে নাকি তোর কাজ করতে যাব? নিজের কাজে শান্তি পাই না? সেটা বলেই রাখলাম, আমি রান্না বান্না যা কিছু করার আছে সব আমার জন্য করব, আর তোরটা তুই নিজে করবি। ও হ্যাঁ, তুই যে আমায় একটা কথা দিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? কতদূর কি হলো? না, ভুলিনি। তোর ইয়ত যাওয়ার বিষয় তৈরি হতে এখনো 6 মাস সময় লাগবে। আমি আজকে অফিসে এসে বাসায় ফেরার পথে সবকিছু শুনে এসেছি। 6 মাস? এত সময় লাগবে? এতদিন তাহলে আমি এখানে বসে বসে কি করব? সেটা আমি কি করে বলবো? চাইলে যতদিন না তুই পড়ালেখা করার জন্য এসে যাচ্ছিস ততদিন এখান থেকে একটা কলেজে ভর্তি হতে পারিস। সেটা আমিও ভাবছি। তাহলে পরশু তোকে এখানকার একটা কলেজে ভর্তি করে দেবো। জি না, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। তাছাড়া আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো। যেটা তোর ইচ্ছে। এভাবে চলতে থাকলো কিছুদিন। একই বাসায় দুজনের মতো থাকি। ও ওর মতো চলে, আমি আমার মতো চলি। আমাদের মাঝে খুব বেশ তেমন কথা হয় না, যা হয় তা শুধু কোনো দরকার থাকে যদি তাহলে। এদিকে জুই এখন এখানকারই একটা কলেজে ভর্তি হয়ে গেছে। মেয়েটা পড়াশোনার দিকে অনেক মনোযোগী। এটা এই কিছুদিনই ওকে দেখতে বুঝতে পেরেছি। এই সোহেল, কই যাস? দেখতেই তো পাচ্ছিস, বাইরে যাচ্ছি। আচ্ছা শোন না, আমাকে একটু তোর বাইকে করে কলেজে পৌঁছে দে না। সেই কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। এদিকে আজকে আমার কলেজে কিছু জরুরি কাজ বাকি আছে, প্লিজ একটু পৌঁছে দে না আমায়। কিন্তু সাহায্য কর না প্লিজ। ঠিক আছে চল। তারপর ওকে আমার বাইকে করে ওর কলেজে পৌঁছে দিলাম। শুধু ওকে ওর কলেজের গেটের সামনে নামিয়ে দিয়েছি, ঠিক সেই সময় হঠাৎ করে কিছু মেয়ে আমাদের কাছে চলে এলো। আরে ভাইয়া, আপনি এখানে? জি, আপনাদের তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। মানে? এই আইডিটা কি আপনার? আমার। কিন্তু কেন? আপনি এফবিতে গল্প লিখেন, তাই না? মাঝে মাঝে লেখার চেষ্টা করি, কিন্তু কেন? জানেন, আমরা সবাই আপনার গল্পের অনেক বড় ভক্ত। শুধু আমরা না, কলেজে অনেক মেয়েই আপনার গল্পের জন্য পাগল, বিশেষ করে আপনার লেখা গল্প। ধন্যবাদ। এতক্ষণ ধরে জুই শুধু আমাদের কথাগুলো শুনছিল, ওর মাথায় কিছুই ঢুকছে না। এই কি ব্যাপার,
তোরা কি বলছিস? আমি তো তোদের কথার কিছুই বুঝতে পারছি না। তারপর মেয়েগুলো জুইকে আমার ব্যাপারে সব কিছু খুলে বলল। ও, তার মানে এই তোদের সেই মহান লেখক যার কথা তোরা আমাকে সারাক্ষণ বলতি। হুম, একদম ঠিক, এই সেই লেখক। আচ্ছা, এখন এটা বলো, তুমি ভাইয়ার সাথে কি করছো? ভাইয়া তোমার কে হয়? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমি মেয়েগুলোর কথা শুনে কিছু বলতে যাব তখনই আরে ধুর, তোরা কি সব শুরু করেছিস? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আজব। তাহলে কি শুনি? ও হলো আমার কাজিন, আমার খালাতো ভাই। আসার সময় রিক্সা পাচ্ছিলাম না বলে ওর বাইকে করে এলাম। ও, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। যাক, শুনে ভালো লাগলো। মানে? না, কিছু না। চল ক্লাসে যাই। ঠিক আছে, চল। বাই ভাইয়া, আশা করি পরে আবার দেখা হবে। জুয়ের বান্ধবীগুলোর সব কলেজের ভিতরে চলে গেল। এদিকে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ইস বাবা, কি ঝামেলাটাতেই না পড়ছিলাম। তবে একটা ব্যাপার আমার কেন জানি খুব খারাপ লাগলো। জুই যখন আমাকে ওর ভাই বলে সবার সামনে পরিচয় করে দিল, তখন কেন জানি ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকমের একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। যাক, আমি আর ওসব নিয়ে বেশিক্ষণ ভাবলাম না। যে কাজের জন্য বের হচ্ছিলাম সেই কাজে চলে গেলাম। তারপর কাজ শেষ করে বিকেলবেলা বাসায় ফিরলাম। অবশ্য কাজটা অফিসেরই ছিল, ভালো লাগছিল না, তাই অফিসে ফোন করে জানিয়ে দিলাম। বাসায় এসে খেয়ে দিয়ে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখি। শুধু টিভিটা অন করেছি, ঠিক সেই সময় জুয়ে চলে এলো। কিরে, কি করছিস? কিছু না, দেখতেই পারছিস, বসে বসে টিভি দেখছি। হুম হুম তুই তো দেখছি আমাদের কলেজে অনেক ফেমাস। অনেক মেয়েই তোর গল্পের জন্য পাগল। এতে আমার করার কি আছে? না, তোর আবার কি করার থাকবে, এমনিতেই বললাম আর কি। হ্যাঁ, বলেই টিভি দেখায় মন দিলাম। আচ্ছা শোন, সেই তখন থেকে আমার মনে একটা কথা ঘুরঘুর খাচ্ছে। কথাটার উত্তর দিবি? হ্যাঁ বল। দেখ, আমি কলেজেও আমার অনেক বান্ধবীদের কাছে শুনছিলাম যে যারা নাকি এবিতে গল্প লেখালেখি করে, মানে যারা লেখক আর কি, তারা নাকি সবাই রিয়েল লাইফে অনেক লুচ্চা হয়। কথাটা কি সত্য? জুয়ের কথা শুনে আমি তো পুরোই হা হয়ে গেলাম। বলে কি মেয়েটা? এই কি বললি তুই? তোর কথার কি মানে বোঝাতে চাচ্ছিস? কি আর বুঝাবো, যেটা সত্য সেটাই বলছি। তার মানে তুই বলতে চাইছিস আমি লুচ্চা? দেখে তো সেটাই মনে হয়। তোর কোনো ভরসা আছে নাকি? না জানি কত মেয়েদের সাথে লুতুপুতু করে বেড়াস। এবার তো মাথা পুরো আগুন হয়ে গেল। হ্যাঁ, তুই যা ভাবছিস সব সত্য, তাতে তোর কি? চিচি, তোর লজ্জা করে না বাসায় বিয়ে করে বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করতে? এখানে লজ্জার কি আছে? আর যেখানে বইয়ের কথা বললি, আমার বউ আবার এলো কোথায়? কথায় মানে, আমি কি তোর বিয়ে করা বউ না? ও তাই তো, তুই তো আমার বিয়ে করা বউ। আমার তো মনেই ছিল না। তোর মনে থাকবে কি করে? সারাক্ষণ তো অন্য মেয়েদের চিন্তা মাথায় নিয়ে ঘুরিস, শালা লুচ্চা। আমি এক্ষুনি তোর এইসব কাজের কথা বাসায় ফোন করে জানাবো। এবার বুঝলাম আসল কাহিনী। এইসবের মানে তাহলে আমাকে বাটে ফেলা? সেটা তো হবে না। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় ফোন করে সব বলে দে। তা কি কি বলবি শুনি। কি আর বলবো? বলবো তুই বাসায় বউ রেখে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়াস। আমার দিকে তোর কোনো খেয়ালই থাকে না। হো তাই? তাই। আচ্ছা ঠিক বলিস, আমার এতে কোনো প্রবলেম নেই। একজন স্ত্রী তার স্বামীর নামে বিচার দিতেই পারে, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আমি তো তোর বিয়ে করা স্বামী, তাই না? তুই তো আমার বিয়ে করা স্ত্রী। এতে আবার বলার কি আছে? না কিছু না, তা আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে তো বাকি স্বামী স্ত্রীদের মধ্যে কিছুই হয়নি। তো তো আর কিছু না, আমি বলছিলাম যেহেতু আমরা স্বামী স্ত্রী, সেহেতু চল আমরা বাকি কাপলদের মতো আমাদের আধা কাজটা সেরেই ফেলি। কি বলিস? আমার কথা শুনে জুই সাথে সাথেই সেখানে বসা থেকে উঠে গেল। মানে? আরে ধুর, মানেটাকে বুঝিয়ে দিতে হবে নাকি? তুই কি কিছুই বুঝিস না? এই দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না আমার সাথে। কিছু করার চেষ্টা করলে এমন জায়গায় আদর দিব যে সারা জীবনেও আর বাবা ডাক শুনতে পাবি না। আরে তুমি কেমন কথা বলো বউ? এই ভুল ভুলেও করো না, না হলে বাবা মা, তোমার বাবা মা কেউ নাতি নাতি মুখ দেখতে পারবে না। তাছাড়া আমি তোমার একমাত্র স্বামী। আবার রাখ তোর স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। ও মা, এটা তুমি বলছো? আর একটু আগেই না বললে যে তুমি আমার স্ত্রী, এখন আবার কি হলো? আবে যা, ওটা আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমি তোকে স্বামী হিসেবে মানি না। একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। আমি তো তোর কোনো কথাই শুনছি না। আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। এখন আমি তোর সাথে, মানে আমার স্ত্রীর সাথে যা ইচ্ছে তাই করবো। এতে কেউ আমার কিছুই করতে পারবে না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। দেখ, তুই যদি এখন আমায় জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পারবো না,
কিন্তু মনে রাখিস, জোর করে শুধু আমার শরীরটাই পাবি, আমার মন পাবি না, লুচ্চা শয়তান। আরে রাখ তোর মন, মন দিয়ে আমার কি হবে? আমার তোর মনের কোনো দরকার নেই, শুধু তোর শরীরটা পেলেই হবে। আমার ওটা দিয়ে কাজ চলবে। আমার কথা শুনে যে অনেক ভয় পেয়ে গেছে, সেটার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে কোভাবে ভয় পেতে দেখে আমার মনে অনেক হাসি পাচ্ছে। এবার বুঝবে কত ধানে কত চাল, আর আসবে আমার সাথে লাগতে। দেখ, আমার কাছে এগিয়ে আসবি না বলে দিলাম, নইলে কিন্তু নইলে কিন্তু কি শুনি? নইলে কিন্তু আমি তোকে পরে দেখে নেব। আম্মু। তারপর সোজা গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। এই কি ব্যাপার, দৌড়ে পালালি কেন? আর রুমের দরজা বন্ধ করলি কেন? তো কি করব শুনি? কেন, সাহস ফুরুত হয়ে গেল? আর লাগতে আসবে আমার সাথে? অনেক ব্ল্যাকমেল করেছিস আমায়, এবার আয়, দেখি তোর কত সাহস বাকি আছে, শালি পেতনি। আবে যা, আমি তোকে দেখে নিব, কিন্তু এখন না, পরে। সেটা সময় হলে দেখা যাবে। আপাতত তুই নিজের রুমের মধ্যেই ছোট বাচ্চাদের মধ্যে হয়ে শুয়ে থাক। তোকে আমি দেখে নেব, আই উইল সি ইউ। মিটু। আবে যা, ভাগ এখান থেকে। সেই তখন থেকে দেশি কুকুরগুলোর মতো ঘেউ ঘেউ করে যাচ্ছিস। শালি, জ্ঞানের কোনার আমি না, তুই করছিস। সেই তখন থেকে ভেড়ার মতো ভ্যা ভ্যা করেই যাচ্ছিস। চুপ কর, বাসাটা একদম সারা করে দিলি। আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেল। ব্যাস, এটাই বাকি ছিল। আমার কথাগুলো শুনে বিনা তেলে জ্বলে উঠলো, তারপর শুরু করলো নিজের বকবকানি। আমি সেদিকে খেয়াল করলাম না, চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। সারাদিন অফিস, অফিস থেকে বাসা, তারপর রান্না বান্না, আর মাঝে মাঝে তার সাথে ঝগড়া করা। তবে এরই মাঝে জুই হঠাৎ করে কেমন যেন বদলে যেতে শুরু করলো। আগে তেমন কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত না, কিন্তু এখন যখন তখন বাসা থেকে বের হয়ে বান্ধবীর সাথে আড্ডা দিতে যায়। এমনি একদিন শুক্রবারে ছুটির দিনে, কিরে কই যাস এখন? কই যাব সেটা আমার ব্যাপার, তোকে বলতে যাব কেন? তুই কি আমার গার্জিয়ান নাকি? কেন, আমি কি তোকে জিজ্ঞেস করতে পারি না নাকি? না, পারিস না, আর আমি তোকে বলতেও বাধ্য নই। এই বলে বাসা থেকে চলে গেল। এদিকে আমি বা কি বলবো, যা বলছে সব তো সত্যিই বলছে। আমার এবার ওপর অধিকার আছে কি? আমি সেদিকে খেয়াল দিলাম না। আজকে অফিস থেকে কাজ শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গেল। কাজের অনেক চাপ ছিল, সেগুলো কোনো মতে শেষ করে বাসায় ফিরলাম। তবে বাসায় এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম, পুরো বাসাটা একদম শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই। তার উপর জুইকেও দেখতে পারছি না, হয়তো বা ঘুমিয়ে গেছে। আমি কি যেন ভেবেও রুমের কাছে গেলাম, গিয়ে দেখি রুমের তালা দেওয়া। তার মানে এখনো বাসায় নেই, বাইরে আছে। কিন্তু এত রাতে বাইরে কি করছে? আমি কিছুক্ষণ বসে বসে ওর জন্য অপেক্ষা করতে থাকলাম। এভাবে বসে থাকতে থাকতে প্রায় রাত 12টা পার হয়ে গেল। একটা মেয়ের এত রাতে বাইরে থাকাটা ঠিক না। তার উপর ওকে যে ফোন করব, সেই ফোন নাম্বারটা আমার কাছে নেই। আমি কিছু না ভেবে বাসা থেকে বের হয়ে পড়লাম ওকে খুঁজতে। যেহেতু ওর কলেজে এখন ছুটি চলছে, সেহেতু ও এখন কলেজে থাকতে পারে না, তাই আর কলেজে গেলাম না। বাইক টেনে আশেপাশের এলাকাগুলোতে রাতের বেলায় ঘুরে ঘুরে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করা শুরু করে দিল। মেয়েটার আবার কিছু হলো না তো, এইসব কথা চিন্তা করছিলাম আর রাস্তার পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে রাস্তার এক গলিতে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছিল। বাইকটা রাস্তায় ফেলে রেখে দিলাম দূর গলির মধ্যে। ওখানে গিয়ে যে দেখলাম, সেটার আপনাদের কি বলবো, 3টা ছেলে মিলে একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য শুধু চিৎকার করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার কেউ না, মেয়েটা হলো জুই। আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা চলে গেলাম তাদের কাছে। ছেলেগুলো আমাকে আসতে দেখে সবাই একত্র হয়ে গেল। এদিকে জুই আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে এলো। তারপর ভয় আমার পিছন দিকে লুকিয়ে পড়লো। আমি সেখানে কোনো কথা না বলে চুপচাপ ওকে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ পিছন থেকে, এই যে হিরো, কি ব্যাপার, মেয়েটাকে নিয়ে কই যাও? আমি নিশ্চুপ চুপচাপ চলে আসতে লাগলাম। এই বেটা, কি হলো, কথা বলছিস না কেন? নাকি মেয়েটার সামনে নিজেকে হিরো সাজাতে চাইছিস, কোনটা? দেখেন ভাই, আমি আপনাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই বলছি চুপচাপ আমাদের যেতে দিন, না হলে পরে কিন্তু। পরে কি বে? হ্যাঁ, পরে কি করবি বল? আর নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলাম না। যে ছেলেটা আমার শার্টের কলা ধরেছিল, সেই ছেলেটার মুখ বরাবর দিলাম এক ঘুষি। ছেলেটা আমার হাতে ঘুষি খেয়ে দীপ করে মাটিতে পড়ে গেল। এদিকে এই ছেলেটাকে মারার কারণে বাকি দুটো ছেলেও আমাকে মারার জন্য দৌড়ে এগিয়ে আসলো। আমি আর দাঁড়িয়ে থাকলাম না। ওদের সাথে হাত ছাপাই করতে করতে একসময় ছেলেগুলো আমার হাতে মার খেয়ে ভয় পালিয়ে গেল। আমি সেখানে না থেকে জুইকে নিয়ে সোজা বাসায় চলে এলাম। তবে বাসা আসার পথে ওর সাথে আর কোনো ধরনের কথা বলিনি। বাসায় এসেও আমাকে কিছু না বলে আগে ফ্রেশ হতে চলে গেল। এদিকে তখন আমার মাথা গরম হয়ে আছে। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। জুই ফ্রেশ হয়ে এসে দেখে আমি এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছি। কি ব্যাপার, তুই ফ্রেশ না হয়ে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? দরকার আছে, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর কি কথা আছে না আছে সেটা কালকে সকালে বলিস। এখন আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। না, আগে আমার কথার উত্তর দিবি, তারপর অন্য কিছু। আচ্ছা বল, কি বলবি? তুই আজকে এত রাত ধরে কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি তুই?
আমি কোথায় গেছি না গেছি সেটা একান্তই আমার ব্যাপার। এতে তোকে বলার মতো কোনো দরকার আমি মনে করি না। ওর কথা শুনে মাথাটা আরো আগুন হয়ে গেল, আর নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রাগের বশে দিলাম, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে, ভুলে যাস না এটা আমার বাসা। আমার এমন ব্যবহারে জুই অনেকটা অবাক হয়ে গেছে, সাথে অনেক ভয় পেয়েছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? আমি আজকে বিকেলবেলা আমার একজন বান্ধবীর বাসায় গেছিলাম। আজকে ওর জন্মদিন ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেছিল। ও তাই না, তোর বান্ধবীর জন্মদিন ছিল? তা তোর আমার সাথে আসার এখানে কতদিন হলো? 3 মাস। 3 মাস? এই 3 মাসে তোর এত বান্ধবী কোত্থেকে গেল শুনি? নিজেকে অনেক সাহসী মনে করিস তাই না? আজকে যদি আমি তখন সেখানে না থাকতাম তাহলে তোর কি অবস্থা হতো সেটা কি একবারও ভেবে দেখেছিস? কি জবাব দিতাম তোর বাসায় ও আমার বাসার লোকদের? সরি। রাখ তোর সরি। যতদিন না তোকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি ততদিন তুই আমার অনুমতি অথবা আমাকে না বলে বাসা থেকে এক পাও বের হবি না, কথাটা মনে রাখবি। থাকবে। যাইবার রুমে গিয়ে শুয়ে পড়। যে কথাগুলো বললাম সেগুলো যেন ভুলে না যাস, নইলে কিন্তু আমি আর তোকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো না, তোকে সোজা বাসায় রেখে আসবো। ভুলবো না। ঠিক আছে, যা এখন গিয়ে ঘুমাও। জয়ের কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে অপরাধীদের মতো মাথা নেড়ে নিজের রুমে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার ঘুরে আমার কাছে চলে আসে। কিরে কি হলো, রুমে যাচ্ছিস না কেন? তোর হাতটা তো কেটে গেছে আর সেখান থেকে অনেক রক্ত ঝরছে। মানে? নিচে ফ্লোরে দেখ, তোর হাতের কাটা জায়গা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। জয়ের কথাগুলো শুনে সাথে সাথে নিচে তাকাই। আসলেই তো হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে পড়লো সেই ছেলেদের মধ্যে একজনের হাতে খুর ছিল, মনে হয় তখন ওদের সাথে মারপিট করতে গিয়ে কেটে গেছে। আমি সেটা বুঝতে পারিনি, ব্লিডিং বেশি হচ্ছে তাই সাথে সাথে গা থেকে শার্টটা খুলে ফেললাম। না, আসলে অনেকটা জায়গায় কেটে গেছে আর রক্ত পড়ছে। চুপচাপ নিজের রুমে চলে এলাম। রক্ত এখন অনেক ঝরছে তাই সেটা বন্ধ করার জন্য ব্যান্ডেজ নিয়ে কাটা জায়গায় বাঁধতে লাগলাম, কিন্তু একা সেটা পারছিলাম না। এরই মাঝে জুই আমার রুমে চলে এলো, তারপরে সে আমার পাশে বসলো। দে ব্যান্ডেজটা আমি বেঁধে দিই। থাক, লাগবে না, আমি নিজে একাই পারবো। তারপর আবার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, কিন্তু তবুও পারলাম না। আরে বললাম না আমাকে দে, তুই একা বাঁধতে পারবি না। আমি আর কিছু বললাম না। জুই চুপচাপ আমার হাতটা স্যাবলন দিয়ে মুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে থাকলো। সরি, আমার জন্য তোর এমন ক্ষতি হলো। ঠিক আছে। আর কিছু বললাম না। 2 হাতটা ব্যান্ডেজ করে দিয়ে চুপচাপ নিজের রুমে চলে এলো। এদিকে আমি আর কিছু না বলেই চুপচাপ শুয়ে পড়লাম। ভাবছি কালকে সকালে ডাক্তারের কাছে যেতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। বিপত্তি ঘটলো সকালবেলা যখন বিছানা থেকে উঠতে যাব। ঘুম থেকে জেগে যখন উঠতে যাব তখন আর উঠতে পারছিলাম না, শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছিল। যখন উঠতে যাব ঠিক সেই সময় আমার মাথাটা গড়ে যাচ্ছে, তাই আর উঠতে পারছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। এরই মাঝে আবার কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। আর যখন চোখ খুললাম তখন তো আমি পুরো অবাক, দেখে আমার হাতে স্যালাইন লাগানো। আর সবচেয়ে বেশি অবাক হলাম জুইকে দেখে। মেয়েটা আমার কাছে বসে আমার মাথায় পানি দিয়ে পট্টি দিচ্ছে, কিন্তু কেন? আরে কি ব্যাপার, তুই এখানে কেন? ও, তোর ঘুম ভেঙে গেছে? তাই এসব কখন হলো? তোর পুরো শরীরে জ্বরে পুড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো আমি কি যেন ভেবে তোর রুমে এসেছিলাম, এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তারপরেও তুই ঘুম থেকে উঠিসনি। আমি কয়েকবার তোকে ডাকলাম কিন্তু তুই উঠছিলি না। শেষে কি যেন মনে করে তোর শরীরে হাত দিলাম। তোর শরীরে হাত দিয়ে দেখি আমি পুরাই অবাক। দেখি তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। শেষে আমি কোনো উপায় না পেয়ে পাশের বাসার আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে এখানে নিয়ে এলাম। ডাক্তার এসে বলল যে শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তুই দুর্বল হয়ে পড়েছিস, তাই সেই জন্য ডাক্তার কিছু ঔষধ ও স্যালাইন লিখে গেছে। হ্যাঁ, তা আজকে কলেজ আসনি? না, আজকে যাইনি, কালকে যাব। আর কিছু না বলেই বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। আরে কি ব্যাপার, উঠছিস কেন? তো কি করব, আর শুয়ে দেখতে ভালো লাগছে না, একটু বাইরে বের হবো। না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। ডাক্তার তোকে 2 দিন বিছানা থেকে উঠতে মানা করেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু? কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আর কিছু বললাম না, চুপচাপ ওর কথা মতো শুয়ে থাকলাম। রাতে কিরে, এখন কেমন লাগছে? হ্যাঁ, ভালো। নে ধর, এগুলো খেয়ে ঔষধগুলো খা। ধন্যবাদ, অনেক খিদে লেগেছিল। তারপর উঠে খাবারের প্লেটটা হাতে নিলাম, কিন্তু এখন আরেক বিপত্তি। খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ করা। কি হলো, খাচ্ছিস না কেন? থাক, এখন আর খাবো না, খাবারগুলো রেখে দিয়ে পরে খেয়ে নেবো। পরে খেয়ে নিবি মানে খাবারটা না খেলে ঔষধটা খাবি কি করে? আমি আর কিছু বললাম না। এদিকে জুই আমাকে চুপ থাকতে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকালো। ও সরি, তোর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে তুই ওই হাতে
দিয়ে তুলে খাবে কি করে? সেই জন্যই তো বললাম পরে খাবো। আমার কথা শুনে জুই কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে খাবারগুলো মেখে আমার মুখের সামনে তুলে ধরলো। যেহেতু এখন তোর হাত খারাপ, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি, নেহা কর। আমি কি আর বলবো, পেটে লেগেছে প্রচুর খিদে, তাই কিছু না ভেবে ওর হাতে খাওয়া শুরু করলাম। তবে একটা ব্যাপার আমার কেমন যেন মনে হচ্ছিল, বিশেষ করে যখন ওর হাতে তুলে খাচ্ছিলাম, মনের মাঝে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। খাওয়া শেষ, নে এখন এই ঔষধগুলো খেয়ে নে। ধন্যবাদ, সাথে সরি। ধন্যবাদটা বুঝলাম, কিন্তু সরিটা কিসের জন্য? ধন্যবাদটা এত কিছু করার জন্য, আর সরি কালকে রাতে তোকে থাপ্পড় মারার জন্য। আসলে কালকে রাতে রাগের মাথায় তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। রাগের মাথায় তোর গায়েও হাত তুলেছিলাম, সেই জন্য আমি আবার দুঃখিত, কিছু মনে করিস না। যা, তোকে ক্ষমা করে দিলাম। আমি জানি কালকে তুই যা করেছিস সব রাগের মাথায় করেছিস, সেই জন্য আমি সেই সব কথা মাথায় রাখিনি। তাছাড়া কালকে দোষ আমার ছিল। আমি যদি তোকে বাসা থেকে বের হওয়ার কথা আগে জানিয়ে যেতাম, তাহলে আর এমন ঘটনা ঘটতো না। তার মানে স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? যাক, তাহলে কালকে তোকে থাপ্পড় মেরে ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অযথা তোকে থাপ্পড় মারলাম। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর শরীর অসুস্থ বলেই এখন তোকে ক্ষমা করে দিয়ে এলাম। তাছাড়া কালকে রাগের মাথায় ভুল করে আমার গায়ে হাত তুলেছিস বলেই এখনো তোকে আমি কিছু করিনি, না হলে দেখতে আমি তোর কি হাল করতাম। ভুলে যাস না, আমার নাম জুই। সেটা তো দেখতেই পারছিলাম কালকে রাতে কিরকম বাচ্চাদের মতো চিৎকার করছিলি। আমি না থাকলে কালকে কি যে হতো তুই চিন্তাও করতে পারবি না। কি আর হতো, ছেলেগুলোর কপাল পুড়তো। এক একটা পিটিয়ে এমন অবস্থা করতাম যে সারা জীবনে আর বিয়ের নাম মুখে নিত না। হ্যাঁ, চুন্নির মায়ের বড় গলা, কি হতো সেটা বুঝতেই পারছি। দেখ, বেশি প্যাকর প্যাকর করবি না এখন। ভালোই ভালোই বলছি, অসুস্থ আছিস, চুপচাপ শুয়ে থাক, না হলে কিন্তু ফলাফল ভালো হবে না। অবস্থা তেমন ভালো না, তাই ওকে রেগে যেতে দেখে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর, এই জুই একটু শুনবি? বল। আমাকে একটু ফোনটা এনে দে তো, অফিসের স্যারকে একটা ফোন করতে হবে। এই নে। ধন্যবাদ। ফোনটা নিয়ে আগে অফিসে একটা ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম। তারপর বাসায় ফোন করা হয়নি বলে বাসাতে ফোন করলাম, তবে আমার অবস্থার কথা বাসায় জানাইনি। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিনে বাসা থেকে বের হইনি বলতে গেলে ভুল হবে, বলা যায় বের হতেই দেয়নি। তবে একটা ব্যাপার আমার অনেক অবাক লাগলো জুইকে দেখে। এ মেয়ে সারাক্ষণ আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, সে মেয়ে এখন আমার সেবা করছে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। এখন মোটামুটি সুস্থ, তাই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এরই মাঝে জুই সামনে চলে আসে। কি রে, কিছু বলবি? তা বল, কি বলবি? কোথায় যাচ্ছিস তুই এখন? কোথায় আবার যাবো, অফিস যাচ্ছি। এমনিতেই 2 দিন ধরে যাইনি। আর কিছু বলবি? হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসলাম। তো বল। তুই তো এখন অফিসে আমার কলেজের সামনে দিয়েই যাবি, তাই না? তো বলছিলাম কি, যাবার সময় আমাকেও একটু কলেজে নামিয়ে দিস না প্লিজ। এত সকাল সকাল এখানে রিক্সা পাওয়া যায় না। ঠিক আছে, নামিয়ে দেবো। ধন্যবাদ। তারপর চলে গেল। আমি আর কিছু না ভেবে রেডি হয়ে বাইকটা বের করে জুইকের কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে এলাম। তারপর কাজ শেষ করে রাতে বাসায় এসে আগের মতো প্রতিদিনের ন্যায় আজকেও রান্নাঘরে গেলাম রান্না করতে। কি রে, এই রাতের বেলা এখন রান্নাঘরে কি করতে যাচ্ছিস? কেন বা রান্না করতে হবে না? না থাক, এখন আর আজকে তোকে রান্না করতে হবে না। আজব, রান্না না করলে খাবো কি? না খেয়ে থাকবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আমি আজকে বেশি রান্না করেছি, যেটা আমারও তোর দুইজনের জন্যই যথেষ্ট। জুয়ের কথা শুনে অনেকখানি অবাক হলাম, মনে কিছুটা খটকাও লাগলো। তা হঠাৎ করে আমার জন্য রান্না করতে গেলি যে? কি মনে করে এমন মহান কাজটা করলি শুনি? দেখ, বেশি বকবি না। আজকে ভুল করে বেশি রান্না করে ফেলেছি, তাই তোকে রান্না করতে মানা করলাম। এখন আমার রান্না করা খাবার খেলে না খেলে নাই, এতে আমার কোনো ক্ষতি নেই। তাই তো বলি, না হলে মিস রাজরানী আবার আমার জন্য কষ্ট করতে যাবে কেন? আমারই ভুল হয়েছে তোকে খাওয়ার কথা বলে। যা, তুই গিয়ে নিজে রান্না করে খা, আমি তোকে আমার রান্না করা খাবার খাওয়াবো না। আরে যা, ডাইনিটা তো রেগে গেল। ফাজলামো মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আর একটু রাগালে মনে হয় আমার কপালে খাবারই জুটবে না। এমনিতে অনেকদিন কারো হাতের ভালো রান্না খাই না, নিজে যা রান্না করি সেটার কথা আর কী বলবো, কোনো মতো চলার মতো। এদিকে পেন্তিটার রান্নাটা অবশ্যই অনেক ভালো, সেটাই 2 দিনে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। আরে কি ব্যাপার, তুই রাগ করছিস কেন? আমি তো তোর সাথে শুধু ফাজলামো করলাম, আর তুই তাতে রেগে যাচ্ছিস? রাখ তোর ফাজলামি, তোর ফাজলামির গুষ্টি কিলাই আমি।
তোকে আর আমি আমার রান্না করা খাবার খেতে দেব না। যা এখন রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খা। দেখ এমন করছিস কেন বল? বললামই তো আমি ফাজলামো করছিলাম, তারপরে এমন করিস কেন? তাছাড়া এখনই অবেলায় রান্না করে কোনো ইচ্ছে হচ্ছে না। তো আমি কি করব? কি আর করবি, চল দুজন গিয়ে রাতের খাবারটাকে ঘুমিয়ে পড়ি। এমনিতে আমার অনেক খিদে পেয়েছে। হুম। তারপর আর কি, জুইকে অনেক পাম্পটি দিয়ে ও রান্না করা খাবার করে খেলাম। কি স্বাদ! অনেকদিন পর মন মনতে খেলাম। না হলে তো নিজে রান্না করা স্বাধীন ঝাল বেশি লবণ এই রান্নাই খেতে হতো। রান্নাটা খেলাম, তবে এত ভালো না, কোনো মতে চলে আর কি। তো খেলি কেন? না খেলেই পারতি। খাওয়ার সময় প্লেট সহ আঙুলগুলো তো চেটে পুটে খেলি। দেখ, আম্মা আমাকে শিখিয়েছে খাবার যত খারাপই হোক না কেন তা যেন কোনোভাবেই নষ্ট না করি। তাই তো আম্মুর কথাটা মনে করেই রুচি না হওয়া খাবারগুলো খেয়ে ফেললাম। খেয়ে তো নিলাম, এখন আল্লাহ জানে খাবার হজম হবে কিনা। আমারই ভুল হয়েছে তোকে খেতে বলে, এই আমি কান ধরলাম। আর জীবনেও তোকে খাওয়ার কথা বলবো না। বেটা, তুই কখনো ভালো জিনিসের মূল্য বুঝবি না, আর কোনোদিন ভুলেও আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। ইস, কানগুলো একদম জ্বালাফড়া করে দিল। না, আর থাকা যাবে না। তুই এখানে পেতনির মধ্যে চিৎকার কর, আমি বরং নিজের রুমে গিয়ে ঘুমাই। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। এদিকে জুই আমার বলা কথাগুলো শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল। জানি মেয়েটা আমার কথা শুনে অনেক রেগে আছে, আর রাখবে না বা কেন? এত সুন্দর রান্না যদি কেউ খারাপ বলে তাহলে তো রাগ উঠবে। রুমে এসে অবশ্যই কিছু কাজ ছিল, ওটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতে যাবো। ঠিক সেই সময় আবার কি ব্যাপার, আজকে আবার কি হলো? না মানে বলেছিলাম কি, আজকেও যদি একটু। বুঝেছি, চল। তারপর আবার ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে এলাম। এভাবে চলতে থাকলো আরও কিছুদিন। এখন প্রতিদিন জুইকে বাইকে করে ওর কলেজে নামিয়ে দিই। ওটা আমার এক প্রকার রুটিন হয়ে গেছে। সাথে এখন আর তেমন ঝগড়াও করি না, বলতে গেলে এখন আমরা মোটামুটি ভালো বন্ধু। বাসায় থাকলে এখন সারাক্ষণ একজন আরেকজনের সাথে দুষ্টুমি করেই দিন পার করি। এদিকে বাসায় অধিক কাজ এখন সব সেই করে, যেমন রান্না করা, রুম গুছিয়ে দেওয়া, কাপড় কেঁচা, সব কিছু জুই নিজেই করে। আমাকে আর কোনো কাজ করতে দেয় না। এই শোন না, চল না আজকে বিকেলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবি? এমনিতে অনেকদিন পর ছুটি পেলাম, তাই শুধু বাসায় শুয়ে থাকবো আর ঘুমাবো। কোথাও যাওয়ার থাকলে তুই একাই যা। প্রতিদিন এত বেলা করে ঘুমাস, তারপরেও ঘুমানো শেষ হয় না। চল না প্লিজ, আজকে একটু বাইরে থেকে ঘুরতে যাই। এমনিতেও বাইরে আর খুব একটা যাওয়া হয় না, বাসায় বসে থেকে নিজেকে অনেকটা বোরিং লাগে। চল না প্লিজ। না, আমি এখন বাসা থেকে বের হবো না। ওহ, তার মানে তুই যাবি না, তাই তো? একদম ঠিক। ওকে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আজকে সারাদিন গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, আর বাসায় কখন ফিরবো তার কোনো সঠিক সময় বলতে পারবো না। তো জানা, আমি কি না করেছি নাকি? কোথায় যাবি না যাবি সেটা পুরোটাই তো নিজের ইচ্ছে, এতে আমাকে বলার কি আছে? আর কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে থাকলাম। এদিকে আমার এখন রাগ করে যাওয়ার কিছুক্ষণ পরেই যে আবার আমার এখানে এলো, তবে অন্যরকমভাবে। আমি তো তাকে দেখে পুরো হা হয়ে গেছি, নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না। এইগুলো তুই কি পরেছিস? চক্ষু কি তোর কানা নাকি? কানা হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছিস না টি শার্ট আর 3/4 প্যান্ট পরেছি? সেটাই তো বলছি, এগুলো কেন পরছিস? এইসব তো ছেলে মানুষের কাপড়। তো কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি, এতে তোর কি? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? না, তোকে দেখতে একদম বিশ্রী লাগছে। যা রুমে গিয়ে তাড়াতাড়ি এগুলো চেঞ্জ করে আয়। না, আমি এগুলো পরেই বাইরে ঘুরতে যাব। বললাম না এগুলো চেঞ্জ করে আয়। তুই যদি এইসব কাপড় পরে বাইরে বের হোস তাহলে রাস্তার সব ছেলেরা তোর দিয়ে খারাপ নজরে তাকাবে। এটা আমার একদম পছন্দ না। তাকালে তাকাবে, ওরা তো তাকাবে আমার দিকে, তোর দিকে তো আর না। এতে আমার সমস্যা না হলে তোর প্রবলেম কোথায়? আমার সমস্যা কেন হবে? তাহলে এভাবে বাইরে যেতে মানা করছিস কেন? আমি তোকে কিছু বলতে বাধ্য নেই, এখন যেটা বলছি সেটা কর। চুপচাপ রুমে গিয়ে কাপড় চোপড়গুলো চেঞ্জ করে অন্য কাপড় পর। জি, আমিও তোর কথা শুনতে বাধ্য নই। আর একটা কথা বলে থাপড় দিয়ে তোর দাঁতগুলো ফেলে দেবো। যেটা বললাম সেটা চুপচাপ কর। ধমকাচ্ছিস কেন? যাচ্ছি তো। ভয়ে ভয়ে দৌড়ে রুমে চলে গেল। কি পাজি মেয়ে বলুন, কী সব আজেবাজে কাপড় পরে বাইরে ঘুরতে যেতে চাচ্ছে। আমার তো মাথাটাই গরম করে দিল। আমার দমকে সে যে রুমে গেল আর বের হওয়ার নামগন্ধই নেই। মনে হয় দমকটা অনেক কাজে দিয়েছে। না যাই, গিয়ে দেখি ও রুমে একা একা কী করছে। কি ব্যাপার, এখন আবার কি হলো? এভাবে চক্ষু বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আমি তো নিশ্চুপ, শুধু হা হয়ে তাকিয়ে আছি। কি ব্যাপার, কথা বলছিস না কেন? নাকি এখন আবার তোর জন্য এই শাড়িটাও চেঞ্জ করে আসতে হবে? না, তার আর দরকার নেই, তুই শাড়িটাই পরে থাক। এই নীল শাড়িতে তোকে একটা নীল পরীর মতো লাগছে। তোকে বলতে হবে না,
সেটা আমি আগে থেকেই জানি। আমি এমনিতেই দেখতে খুব সুন্দর। জি না, এমনি সময় তোকে দেখতে একটা আস্ত পেতনির মতো লাগে, কিন্তু আজকে এখন এই শাড়িটা পরার কারণে তোকে অনেক সুন্দর লাগছে। এটা কি আমার প্রশংসা করলি নাকি অন্য কিছু? কোনটা? তোর কি মনে হয়? আমার তোর কথা নিয়ে এত কিছু ভাবার সময় নেই। আমি সব এখন বাইরে বের হব। আরে দাঁড়া, একা একা কোথায় ঘুরবি বল? চল, আমি তোর সাথে যাচ্ছি। না, তোর আসার দরকার নেই, আমি একাই ঘুরতে পারবো। তখন যখন বললাম তখন তো মুখের ওপর না করে দিলি। এখন আবার কেন যেতে চাচ্ছিস? আরে তখন তো আমি এমনিতে বলেছিলাম, তুইও না, চল তো। চল। তারপর ওকে নিয়ে ছুটির দিন বাসা থেকে বের হয়ে গেলাম। পুরো দিন ওকে নিয়ে গোটা ঢাকা শহর ঘুরলাম। পরে বেলা শেষে ওকে নিয়ে আসলাম একটা চিরচেনা নদীর পাড়ে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, তবে এখানে আমরা একা না, আরও অনেক ছেলেমেয়ে নদীর পাড়ে একে অন্যের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে আর অনেক গল্প করছে। জুইকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। জায়গাটা তো অনেক সুন্দর। কলেজে থাকতে প্রায় আগে এখানে এসে আড্ডা দিতাম। তা একা নাকি সাথে অন্য কাউকে নিয়ে? কোনটা? একা কেন হবে, সাথে আরো বন্ধু বান্ধব ছিল। আর কিছু না বলে চুপচাপ দুজনেই চারপাশে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। জানিস, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। কেন শুনি? কেন আবার, এই যে আজকে সারাদিন তোর সাথে এখানে সেখানে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ও, তা চল এবার বাসায় যাই, সন্ধে তো হয়ে গেল। ঠিকই বলছিস, চল। আর বাইরে না ঘুরে জুইয়ের সাথে বাসায় চলে এলাম। বাসায় আসার সময় একটা হোটেল থেকে খেয়েও নিয়েছি। জুই বাসায় এসে নিজের রুমে চলে গেল। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই নিজের রুমে কি শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। সকালে এসে জাগিয়ে দিয়ে গেল। এই ওঠ, আর কতক্ষণ ধরে ঘুমাবি? বেলা তো অনেক হয়ে গেল, অফিসে যাবি না? যা তো, এখন আমাকে একটু শান্তি মতো ঘুমোতে দে। আরে ওঠ না, বেলা অনেক হয়ে গেছে। তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাবে। ওঠ বলছি। না, আমি এখন উঠতে পারবো না। যা তো, তুই এখান থেকে চলে যা। তার মানে তুই এখন উঠবি না, তাই তো? না, উঠবো না। দেখ তাহলে কি করি। আমি আর জুয়ের কথায় কান দিলাম না। চুপচাপ এপাশ ওপাশে ভালো মতো ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎই হাতে প্রচুর গরম লাগতে শুরু করলো। আও, তরপর করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। কি কেমন লাগলো ছ্যাঁকাটা? বিছানা থেকে উঠে দেখি জুই গরম চায়ের কাপে আঙ্গুল ডুবে দিয়েছে। পেতনি কোথাকার, এভাবে কেউ গরম চায়ের কাপে আঙ্গুল ডুবে দেয়? ইস, হাতটাই পড়ে গেল। ডাইনি মেয়ে কোথাকার। যা করেছি বেশ করেছি। কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই বিছানা থেকে উঠছিস না কেন? তাই তোকে জাগানোর জন্য এই কাজটা করলাম। কাজটা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ইচ্ছে করছে তোর গালগুলো হাত দিয়ে আদর করে লাল করে দেই। ভূতের মুখে রাম নাম, তোর কি সেই সাহস আছে? হ্যাঁ, আমার সাথে লাগতে এলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তার আগে দেখ আমি কি করি। দৌড়ে আমাকে মারতে এলো। তারপর ধরলো আমার মাথার চুল। আমিও ছেড়ে তোর পাত্র না, তাই আমি ওর চুল ধরলাম। দেখ তুই আমার সাথে পারবি না, আমার চুলগুলো ছাড় বলছি। এই কথাটা আমার বলা উচিত। আমার মাথা চুলগুলো ছেড়ে দে বলছি। কোনো দিন না। সাথে সাথে আমি আরো শক্ত করে মাথা চুল টেনে ধরলাম। শুরু হলো আবার দস্তাদস্তি। একসময় আমার সাথে না পেরে পা দিয়ে তল পেরে দিল হালকা করে এক লাথি। লাথিটা হালকা ছিল, কিন্তু সেটা ভাগ্যবশত আমার এমন জায়গায় গিয়ে লাগলো যে সাথে সাথে আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা মনে পড়ে গেল। আম্মু, গেলাম। আর লাগবে? হ্যাঁ, আমার সাথে দিলাম না একটা জায়গা মতো। আমি নিশ্চুপ, এখনো নিচে বসে আছি। শোন, আজকের পর থেকে ভুলেও আর আমার সাথে লাগতে আসবি না। এখন চল ফ্রেশ হয়ে নে, কলেজে যেতে হবে। তোর কলেজে যাওয়ার বের করছি, ধারা। দৌড়ে ওকে ধরতে যেই আম্মু বাঁচাও। ওর রুমের চারপাশে আমার আগে আগে দৌড়ানো শুরু করলো। আমি পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় যখন সামনের দিকে ওকে ধরতে যাব, ঠিক সেই সময় কিসের সাথে যেন পাটা লেগে যায়। সেই জন্য সোজা আমার উপরে পড়ে যায়, সাথে আমিও। পড়ে যাওয়ার পর কতক্ষণ একজন আরেকজনের চোখের দিকে তাকিয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। সেটা একটা অন্যরকম মুহূর্ত। সেই সময় দুজনই একটা ঘরের মধ্যে ছিলাম। তবে ঘোর ভাঙতে আর বেশি সময় লাগলো না। যখন দেখলাম আমার হাত জুয়ের শরীরের আপত্তিকর জায়গায় আছে, সাথে সাথে সেখান থেকে নিজের হাতটা সরিয়ে নিলাম। এদিকে ওটা দেখে সাথে সাথে লাফিয়ে আমার উপর থেকে উঠে গেল। আমি আর ফ্লোরে পড়ে না থেকে উঠে পড়লাম। তারপর দুইজনই নীরব। আমি শুধু জুইকে সরি বলতে যাব, ঠিক সেই সময় নিজে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তাই আমি আর কিছু বললাম না। ও রুম থেকে বের হয়ে যাওয়ার পরই ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। আমি আর কিছু না ভেবে চুপচাপ গোসল করে রেডি হয়ে বাইকটা বের করে বাইরে দাঁড়িয়ে থাকলাম। বাইরে দাঁড়ানোর কিছুক্ষণ পরই চলে এলো। তারপর সোজা বাইকে চড়ে বসলো। তবে আজকে আর কোনো কথা বললো না, চুপচাপ নীরব হয়ে বসে আছে। আমি আর কি বলবো,
তাই চুপ হয়ে থাকলাম। কলেজে এসে বাইকটা থামালাম। জুই আস্তে করে বাইকটা থেকে নেমে গেল। তারপর আমার কিছু না বলে কলেজের গেটের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পিছন থেকে আরে ভাইয়া কেমন আছেন? পিছনে তাকে দেখি তার বান্ধবীগুলো। ভালো, তোমরা কেমন আছো? জি ভালো, তবে আপনার মতো না। মানে? মানে আর কি বলবো, এতদিন ধরে আমরা সবাই আপনার এফবিআইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি অ্যাকসেপ্টই করছেন না। সাথে অনেক মেসেজও দিয়েছি, কিন্তু আপনি রিপ্লাই করেননি। ও, ওইসবের জন্য আমি অনেক সরি। আসলে এফবিতে রেগুলার আসি না, তাছাড়া অপরিচিত কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করি না। তবে চিন্তা করো না, আজকে রাতে সব টুক করে দেবো। ধন্যবাদ ভাইয়া। হুম। তা ভাইয়া আপনার নতুন স্টোরি কবে পোস্ট করবেন? কিছুদিন পর, এখনো লেখা শেষ করিনি। আসলে সত্য কথা বলতে লেখার সময় পাচ্ছি না। ও ভাইয়া, একটা কথা বললেই রাগ করবেন না তো? আরে না, বলো, এতে রাগ করার আবার কি আছে? বলো, আমি শুনছি। আপনার কি কোনো জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে এমনিতেই বললাম আর কি, জানার খুব ইচ্ছা হলো তো তাই জিজ্ঞাসা করলাম। কি রে, ঠিক না? না, এখনো কোনো যে বানাতে পারিনি, আসলে সময় পাইনি তো। ও ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলো। আপনার গল্পে আপনি যে মেয়েটার নাম দেন তাকে কি আপনি চেনেন? মেয়েটা কি আপনার চেনা জানা? আরে না, আমি এই নামের কোনো মেয়েকেই চিনি না। ওটা তো আমি এমনিতেই ইচ্ছে করে বসিয়ে দিই, নামটা আমার ভালো লাগে তাই। ও তার মানে আপনি ওই নামের কোনো মেয়েকে চেনেন না? না। তাহলে প্লিজ এখন থেকে আপনার প্রতিটা গল্পে নায়িকার জায়গায় আমাদের নামগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ। হুম। ও আরেকটা কথা ভাইয়া, আপনার ফোন নাম্বারটা দিন না প্লিজ। আমার ফোন নাম্বার দিয়ে কি করবে তোমরা? দিন না প্লিজ। কিন্তু প্লিজ ভাইয়া। এতক্ষণ ধরে শুধু জুয়ের বান্ধবীদের সাথে কথা বলছিলাম। জুয়ের কথা খেয়ালই ছিল না। কি যেন ভেবে ওর দিকে তাকালাম, কিন্তু এ কি, এটা আমি কাকে দেখছি? মেয়ে তো পুরাই লাল হয়ে আছে, চোখগুলো ছোট বড় করে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যার একটু হলে মনে হয় চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ওকে এইভাবে রাখতে দেখে ভয়ে সাথে সাথে চুপ হয়ে গেলাম। কি হলো ভাইয়া, নাম্বারটা দিন প্লিজ। আমি কিছু বলতে যাবো ঠিক সেই সময় আরে কি ব্যাপার, তুই এখনো এখানে কি করছিস? তোর না অফিসে খুব জরুরি কাজ বাকি ছিল? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, অফিসে যা। যাচ্ছি। আবার যাচ্ছি বলছিস? যা তাড়াতাড়ি। আরে দাঁড়া না, আমরা আগে তোর ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নেই, তারপর না হয় উনি অফিসে যাবেন। না, ও এখন যাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? তোকে না যেতে বললাম? যাচ্ছি তো। আরে এই, তোদের এত কথা কিসের রে? চল সবাই ক্লাসে চল। চলো। তারপর জুয়ের বান্ধবীদের নিয়ে কলেজের ভিতরে ঢুকে গেল। এদিকে আমি আর সেখানে না দাঁড়িয়ে বাইকটা স্টার্ট করে অফিসে চলে এলাম। তবে এখান থেকে আসার সময় জুই আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। কি আর বলবো, আমার তো পুরো ভয় লেগে গেছিল। কি রাগে লোক রে বাবা। আর কিছু না ভেবে অফিসের কাজে মনোযোগ দিলাম। এদিকে কলেজে জুই। দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। দেখ, কথাটা খারাপভাবে নিবি না তো? কি এমন কথা বলবি যে খারাপ লাগতে পারে? আসলে কথাটা হলো তোর ভাই সোহেলের ব্যাপারে। অনেকদিন ধরে তোকে বলবো ভাবছি। কি কথা শুনি? দেখ, তোর ভাই তো বিয়ে করেনি, তার উপর ওর কোনো জিএফও নেই। নেই তো। না মানে আমি বলছিলাম কি, আমি না সোহেল ভাইয়াকে অনেক আগে থেকেই লাইক করি। এক কথায় বলতে গেলে শুধু আমি না, আমাদের বান্ধবীদের মাঝে আরও অনেকে আছে। তো তুই তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তার উপর ভাইয়া তোর আপন খালাতো ভাই। তুই যদি একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দিতি তাহলে আমাদের অনেক উপকার হতো। বান্ধবীদের কথা শুনে জুইয়ের পুরো শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু তারপরেও নিজেকে শান্ত রাখলো। দেখ, সে এইসবে জড়াবে না, ও এগুলো পছন্দ করে না। আরে তুই শুধু একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দিয়ে না, বাকিটা পরে আমি সামলে নেব। পরে এমনিতেই তোর ভাই আমার হাতে চলে আসবে। না, আমি এইসব কোনো কিছু করতে পারবো না। একটু সাহায্য কর না দোস্ত, প্লিজ। বললাম না আমি পারবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? এমন রিয়েক্ট করছিস মনে হয় আমরা তোর বিয়ে করা স্বামীকে তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ভুলে যাস না, সোহেল শুধু তোর খালাতো বড় ভাই, তোর বিয়ে করা স্বামী না। সে যাই হোক, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আর তোদের বলে রাখি, আজকের পর থেকে তোদের কাউকে যেন আর আশেপাশে না দেখি। তুই বললেই কি আমাদের শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে। আর আমার কথা না মানলে
পরে কিন্তু এইসবের ফলাফল ভালো হবে না বলে দিলাম। রাগ দেখে জুই সেখান থেকে চলে গেল। মেজাজ গরমে গেছে, তাই ক্লাস না করে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে ওর কিছুই ভালো লাগছে না। বারবার শুধু ওর বান্ধবীদের বলা কথাগুলো মনে পড়ছিল। ওদের কথা মনে পড়তে রাগে পুরো শরীর পুড়ে যাচ্ছিল। অফিসের কাজ শেষ করে আমি এদিকে বাসায় আসলাম। অনেকক্ষণ ধরে গেটে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু দরজা খোলার নামগন্ধই নেই। এদিকে আমি দরজার দ্বিতীয় চাবি সঙ্গে রাখিনি। এদিকে বারবার বেল বাজানোর কারণে একসময় দরজা খুলে দিল। আমি শুধু ওকে রাগ দেখিয়ে কিছু বলতে যাব, তার আগেই ও নিজেই আমার উপর 440 ভোল্টে শুরু হয়ে গেল। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন আবার বাসায় ঢুকবো না? তাই বলে এতবার চাপতে হবে? আমি কি কানে শুনতে পাই না নাকি? কারণ যদি শুনতেই পাও, তাহলে এতক্ষণ ধরে যে বেল বাজাচ্ছিলাম তারপর দরজা খুলছিলে না কেন? সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে দরজা খুলবো আর ইচ্ছে না হলে নাই। এটা আবার কি ধরনের কথা? এটা এই ধরনেরই কথা। তোর কোনো সমস্যা? আগে এখন বল, তোর আসতে কোনো এত দেরি হলো কেন? দেরি আবার কখন হলো? আমি তো প্রতিদিন এই সময় অফিস থেকে বাসায় ফিরি। যা বাবা, এর আবার হঠাৎ করে কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। যাক, ওসব কিছু নিয়ে আর ভাবলাম না। আগে রুমের ভেতরকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাজ ছিল না বলেই রুমে বসেই ফোনে এফবিতে ঢুকে আমার একটা নতুন স্টোরি পোস্ট করলাম। এরই মাঝে আবার জুই আমার সামনে চলে এলো, তবে এখন অনেক রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এই তুই এখন কি করছিস রে? কিছু না। কিছু করছিস না তাই না? তাহলে ফোন মাথায় ডুবিয়ে কি কাবাডি খেলছিস? আরে কি ব্যাপার, আজব তো, তুই আমার ফোনটা কেন নিলি? দরকার আছে তাই নিয়েছি। ফোনটা আমি নিয়ে গেলাম। আরে আমার ফোন আবার তুই কি করবি? ফোনটা দিয়ে যা প্লিজ। যা, নিয়ে চলে গেল। এখন কি করি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এই মেয়ের আবার কি হলো, কখন কি করে সেটাই বুঝতে পারছি না। না জানি ফোনটা নিয়ে কি করবে এখন। এই নে তোর ফোন। কি করলি ফোন নিয়ে গিয়ে? যা করেছি সেটা জেনে তোর কোনো কাজ নেই। আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢুকলাম। কিন্তু এ কি, আমার নতুন স্টোরিটা গেল কোথায়? আরে আমার প্রাইভেসিটা চেঞ্জ করলো কে? এই, তুই আমার ফোন দিয়ে আমার এফবি আইডিতে ঢুকেছিলি? ঢুকেছিলাম তো। তোমার পোস্ট করা স্টোরিটা ডিলিট করেছিস কেন? কারণ আমার ওটা ভালো লাগেনি তাই উড়িয়ে দিয়েছি। তোর ভালো না লাগা আমার কি? সবার পছন্দ তো আর এক না। তাই বলে তুই আমার স্টোরি, এত কষ্ট করে লেখা স্টোরি ডিলিট করে দিবি? শুধু ওই স্টোরিটা সাথে আরও অনেক কিছু করেছি। এই কি বাজে বাজে স্টোরি! তার চেয়েও বাজে স্টোরির নায়িকাটার নাম। আমার লেখা স্টোরি আমি বুঝবো, আর নায়িকার নামের কথা বলছিস? আমার হিসেবে আমি যে নামের কথাগুলো স্টোরি দিই সেইগুলো আমার পছন্দের নাম। কি বাজে চয়েস তোর! ওগুলো কোনো নাম হলো? আমার মতো সুন্দরী মেয়েদের নাম দিবি। ইচ্ছে করলে আমার নামটাও দিতে পারিস। জানিস কত সুন্দর সুইট নাম আমার? জুই। শোন, আজকের পর থেকে তোর সব স্টোরিতে আমার নাম দিয়ে লিখবি। আমার আবার কি ঠাকা পড়ছে যে আমার স্টোরিতে তোর নাম দিতে যাব? পেতনির মতো একটা নাম। এই শোন, আমাকে ভুলেও পেতনি বলবি না, নইলে কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, এখন থেকে তোর গল্পে যেন আমার নামটাই থাকে। সেটা সম্ভব না, আমি তা করতে পারবো না। সেটা সম্ভব। আর হ্যাঁ, তোর আইডিতেও আমি কিছু আইডি ব্লক করে দিয়েছি। ভুলেও সেগুলো আনব্লক করবি না, নইলে কিন্তু তোর খবর আছে, জানিয়ে রাখলাম। রাগের লোক দিয়ে নিজের রুমে চলে গেল। কি মায়াবী চেহারা! মনে হয় বারবার এই মায়াবী চেহারার প্রেমে পড়ে যাই। সেটা অবশ্য অনেক আগেই পড়ে গেছি, নতুন করে আবার পড়ার মতো কিছুই নেই। তবে ব্যাপারটা কি হলো, সেটার মাথা মুন্ডু কিছুই তো মাথায় ঢুকলো না। হঠাৎ করে জয়ের হলোটা কি? আরও আমার আইডিতে কাকে কাকে ব্লক মেরেছে? না, এসব কিছু না ভেবেই সাথে সাথে ব্লক লিস্টে চেক করলাম। কিন্তু এ কি, এই মেয়ে তো আমার সাথে যতগুলো মেয়ের আইডি কানেক্ট করেছিল সবগুলোকে ব্লক মেরে দিয়েছে, সাথে ওরই কলেজে কিছু বান্ধবীকেও। কিন্তু কেন? হয়তো কলেজে কোনো ঝগড়া হয়েছে এদের সাথে। যাক বাবা, ওসব ওদের ব্যাপার, আমি তা নিয়ে মাথা খাটালাম না। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। এখন জুয়ের আমি আরও অনেক কাছে চলে এসেছি। সারাক্ষণ একসাথে সময় কাটাই, এখানে সেখানে দুজনই ঘুরে বেড়াই। আর হ্যাঁ, এফবিতে আমার এখন যতগুলো নতুন গল্প আছে সবগুলোই জুই নাম দিই। তবে মাঝে মাঝে তাকে রাগানোর জন্য ইচ্ছে করেই গল্পে অন্যজনের নাম দেওয়ার মিথ্যা কথা বলি, যাতে শাস্তিস্বরূপ আমাকে সেদিন না খেয়ে থাকতে হয়। অবশ্য মাঝরাতে জুই নিজে আমাকে ডেকে তুলে খাবার খাইয়ে ছাড়ে। এখন আর ওর কলেজে থামতে পারি না। ওকে কলেজে নামিয়ে দেওয়ার সাথে সাথে ও আমাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যদি বলেও সেখানে কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখেছে, তাহলে তো আমার হয়ে গেল, পুরো রাত বাসার বাইরে দাঁড় করে রাখে যতক্ষণ না পেতনিটা রাগ ঠান্ডা হয়। এক কথায় বলতে গেলে এখন মোটামুটি আমার সময়টা খুব সুখেরই যাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, ঠিক সেটাই হলো আমার সাথে। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম।
মনটা অনেক খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরলি যে? অফিসে কাজের চাপ কম ছিল তাই বাসায় চলে এলাম। ও, তো যা, তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। না, আমি এখন খাবো না, অফিস থেকে ফেরার সময় খেয়ে এসেছি। ও আচ্ছা। তারপর কিছুক্ষণ দুইজনই চুপ থাকলাম। পরে ব্যাগ থেকে খামটা বের করে জুইকে দিলাম। এই নে ধর। কিসের খাম এটা? কি আছে এর ভিতরে? খুলে দেখ। এ কি? এটা তো একটা পাসপোর্ট, এটা কার? কার আবার? তোর। আগামী সপ্তাহে তুই ইউএস যাচ্ছিস, তোর বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ হলো। সত্যি? হ্যাঁ সত্যি। এবার তোর আর বাইরে পড়তে যাও কেউ আটকাতে পারবে না, সাথে আমিও না। কি? তুই কি আমাকে কিছু বললি? না কিছু না, তোকে আবার কি বলতে যাব। এখন বল, ট্রিট কবে দিবি? তোকে এত বড় একটা খুশির খবর শোনালাম, ট্রিট তো একটা লাগবেই। ঠিক আছে দেব, কিন্তু আজকে না। ওকে। আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা অনেক ব্যথা করছে। তুই কি এই ব্যাপার, তুই এই অবেলায় শুয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ? না রে, মাথাটা শুধু একটু ধরেছে, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন একটু ঘুমা, কিছু দরকার হলে আমাকে ডেকে নিস, আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। নিজের রুমে চলে গেল। এদিকে আমি হালকা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম একদম রাতের বেলা। অবশ্য জুই নিজে সে আমাকে জাগিয়ে দিয়ে গেছে। কিরে, এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। যাক ভালো। আচ্ছা শোন, আমি যে বাইরে পড়তে যাব সেটা তো বাসায় জানিয়েছিস? মামা মামি আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছি। তারা কি বলল? প্রথম তো সবাই না করছিল, কিন্তু একসময় সবাইকে বুঝিয়ে মত নিয়েছি। তুই সব নিয়ে ভাবিস না। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরো 3 দিন। আর 2 দিন পরেই জুই এখান থেকে চলে যাবে। ও চলে যাবে ভেবে আমার মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম ব্যথা অনুভব হচ্ছিল। সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে সত্য কথা বলতে কি, পেতনিটার সাথে থাকতে থাকতে কখন যে মনের অজান্তকে ভালোবেসে ফেলেছি তা নিজেও বুঝতে পারিনি। কখন যে পেতনিটার মায়া চালে বাধা পড়েছি সেটা টেরই পাইনি। পেতনিটা কি বুঝতে পারে না আমার মনের কথা? বুঝতে পারে না হরে পেতনিমার কাছে হারায় মায়ায় আটকে পড়েছি আমার এই অশান্ত মন। না, আজকে ওর কাছ থেকে সব কিছু জানতে হবে। রাতে দুজনে একসাথে খেতে বসে। তাহলে পরশুদিন তো তুই চলে যাচ্ছিস, তাই না? প্যাকিং তো তাহলে সব করে ফেলেছিস? তা তো অবশ্যই করেছি। যাক, তাহলে অনেকদিন পর তোর মনের আশা পূরণ হলো, কি বলিস? আর বলতে, আমার তো আর তর সইতে চাইছে না। কখন যে এই দিনটা কাটবে আর আমার সেই কাঙ্ক্ষিত দিনটা আসবে, আমার ওসব কথা ভাবতেই মনের মাঝে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। তার মানে এখন তো তাহলে তোর মনের ভিতরে খুশিতে লাড্ডু ফুটছে। একদম ঠিক। তা ওখানে গিয়ে পড়ালেখা শেষ করে পরে কি করবি শুনি? ওসব নিয়ে এখনো তেমন খুব একটা ভাবিনি, আগে পড়াশোনাটা শেষ করি, পরের কথা পরে ভাবা যাবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, ওখান থেকে চলে গেলে তোর কি আমাদের কথা মনে পড়বে? মনে তো পড়বেই, এতে আবার বলার কি আছে? ওখানে গেলেও সারাক্ষণ তোদের কথা মনে থাকবে। কেন শুনি? কেন আবার এমনিতেই। তাছাড়া এই যে এতদিন তোদের সাথে থাকলাম, তোর সাথে থাকলাম, আর তাছাড়া তোর মতো একটা ভালো বন্ধুও পেয়েছিলাম, তোকে কত জ্বালিয়েছি, এসব কথা মনে পড়বে না? আজব। ও, আর কিছু না? আর আবার কি আছে? না কিছু না। আর কিছু বললাম না, চুপচাপ হালকা কিছু মুখে দিয়ে ওখান থেকে সরে পড়লাম। কি আর বলতাম ওকে? আর কিছুই বলার নেই আমার। পাগলিটা আমার নিজের একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। তাছাড়া ও এখন অনেক খুশি। অযথা আমার মনের কথাগুলো ওকে বলে বিরক্ত করতে চাই না। তার চেয়ে বরং আমার মনের না বলা কথাগুলো মনের ভিতরে জমা থাক। ওকে খুশি খুশি আমার থেকে দূরে সরে যেতে দিই। দেখতে দেখতে সেই চির অচেনা অনাকাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আজকে চলে যাবে, কতদিনের জন্য সেটাও জানি না। এটা ভাবতে মনের মধ্যে অন্যরকম একটা ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু সেটা জুইকে বুঝতে দিচ্ছে না। মেয়েটা এখন সেই সকাল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর 2 ঘন্টা পরের ফ্লাইট। এক এক করে বাসার সবার সাথে ফোনে কথা বলে নিল। অবশ্যই মাঝে একদিন জুইকে নিয়ে বাসা থেকে ঘুরে এসেছিলাম। কিরে পেতনি, তোর কি হলো? ফ্লাইটের সময় কিন্তু হয়ে যাচ্ছে। হয়ে গেছে, চল। চল। তারপর লাগেজগুলো নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে চলে এলাম। আর 1 ঘন্টা পরে ফ্লাইট। তাহলে ফাইনালি তুই ইউএসএ চলে যাচ্ছিস, তাই না? যাক, ভালোই হলো। তোর মতো পেতনিটাকে আর প্রতিদিন সকালে বিকেল দেখতে হবে না। অনেক জ্বালিয়েছিস আমায়, এখন একটু শান্তিতে থাকতে পারবো। দেখ, আমাকে মোটেও পেতনি বলবি না বলে দিলাম।
নইলে কিন্তু ভালো হবে না। আর আমি মোটেও পেতনিদের মতো না। সেটা সবাই ভালো করেই জানে, আর নতুন করে বলতে হবে না। দেখ, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। এখন যদি আমি রেগে যাই তাহলে যে তোর কি অবস্থা করব সেটা আমি নিজেও বলতে পারবো না। থাক, তোর আর অযথা রাখার দরকার নেই, এমনিতে আর একটু পর চলেই যাবি। হুম আচ্ছা শোন একটা কথা। বল, কি বলবি? না থাক, কিছু না। আরে কি হলো বল না, কি যেন বলতে চাইলি? তেমন কিছু না, বলছিলাম কি, ভালো করে যাস, ওখানে ভালোভাবে থাকিস, আর নিজের খেয়ালটা রাখিস। আর আর আবার কি? আর কিছু বলার নেই তোর? কি আর বলার থাকবে? না, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমায় কিছু একটা বলতে চাইছিস। দেখ হাতে, কিন্তু আমার আর তেমন কোনো সময় নেই। সব কিছু বলার থাকলে বলে ফেলো। ভালো থাকিস, তোকে খুব মিস করবো রে, বলে ওকে জোরে কেঁদে দিলাম। আর না আর কিছু না, যা এবার তুই ভিতরে চলে যা, তোর সময় হয়ে গেছে। আমার এদিকে কিছু জরুরি কাজ আছে, আমারও যেতে হবে। আচ্ছা চলি, ভালো থাকিস। চলে এলাম সেখান থেকে। আর কিছুক্ষণ ওখানে থাকলে নিজেকে সামলে রাখতে পারতাম না। এদিকে আমি চলে আসার পর সে ভিতরে চলে গেল। আমি আর এয়ারপোর্টে থাকলাম না, চলে এলাম সেখান থেকে। মনটা বড়ই খারাপ, নিজে না চাইতেও চক্ষু দুটো দিয়ে বৃষ্টি পড়ছে। পাগলিটাকে হারিয়ে ফেললাম, চিরদিনের জন্য হারিয়ে ফেললাম ভাবতেই মনটা হালকা করে কেঁপে উঠছে। কি এমন ক্ষতি হতো পড়াশোনা করার জন্য বাইরে না গিয়ে আমার কাছে থাকলে? এখানে থেকে কি পড়া যেত না? না, আর কিছুই ভাবতে পারছি না। চোখ দুটো নোনা পানিতে ভরে যাচ্ছে। জুয়ের ওখান থেকে এসে বাসায় ফিরলাম না, চলে গেলাম অন্যরকম একটা জায়গায়। মন খারাপ, তাই দুঃখ বলার জন্য। যেসব কিছু জীবনে ছুঁয়েও দেখিনি ওইসব কিছু সঙ্গে নিয়ে নিলাম। তারপর এক জায়গায় বসে ইচ্ছে মতো খেয়ে নিলাম। ওইসব কিছু খাওয়ার পরে মনটা হালকা হচ্ছিল না। এদিকে রাত অনেক হয়ে গেছে, তাই রাস্তায় বসে না থেকে বাসার দিকে ছুটলাম। বাসার গেটের কাছে গিয়ে ধপ করে পড়ে গেলাম। হয়তো এখনও নেশা ধরে গেছে। অনেক কষ্ট করে নিজেকে সামলে গেটের কাছে গেলাম, কিন্তু এ কি, গেট খোলা কেন? আমি তো যাওয়ার সময় গেটে তালা দিয়ে গেছিলাম। তাহলে কি বাসায় চোর ঢুকেছে নাকি? অবশ্য চোর ঢুকে চুরি করবেইটা বাকি, মহামূল্যবান জিনিসটাই তো কয়েক ঘন্টা আগে হারিয়ে ফেললাম। আমি আর অত কিছু না ভেবে বাসার ভিতরে ঢুকে গেলাম। কিন্তু এ কি, আমার কি নেশা করে একটু বেশি হয়ে গেল নাকি? নেশার করে জুইকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি, তাও আবার রাগে লোক নিয়ে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? হয়তো নেশা করার কারণে এমনটা হয়েছে। কি রে ডাইনি, তুই এখানে কি করছিস? জুই নিঃসুপ, শুধু রাগে ফুসছে। কি হলো, কথা বলিস না কেন? তোর নাকি নিয়ে সাথে থাকার কথা, তাহলে এখানে কি করছিস? নাকি এখন আমাকে খাওয়ার জন্য আবার ফিরে এসেছিস? কোনটা? এই, তুই কি ড্রিঙ্ক করেছিস? এমা, তুই কথা বলছিস কি করে? তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি। তো কি হয়েছে? কিন্তু কেন? তুই তো এগুলো কোনোদিন খাসনি। হ্যাঁ খাইনি, কিন্তু আজকে খেলাম। কারণ কি জানিস? কি? কারণ হলো তুই, তোর জন্য আজকে আমি ড্রিঙ্ক করেছি। আমার জন্য মানে? হ্যাঁ তোর জন্য, পেতনি কোথাকার। তোকে কে বাইরে পড়াশোনা করার জন্য যেতে বলেছে? গেলি তো গেলি, আমার এই শান্ত মনটাকে চুরি করে নিয়ে গেলি। যাওয়ার আগে একটিবার আমার মনের কথাটা বোঝার চেষ্টা করলি না, বুঝলি না আমার মনের ভাষা, কতখানি ভালোবাসি তোকে। তুই নিঃস্ব হয়ে আছে, অবাক চোখে শুধু আমার কথাগুলো শুনছে। আগে আমি যখন একা ছিলাম তখন কত ভালো ছিলাম, কিন্তু তোকে ভালোবাসার কারণে আজকে আমার এই দশা। ডাইনিটা যেই শুনলো যে ওর ইউএসএ যার বিষয় তৈরি হয়ে গেছে, সাথে সাথে লাফিয়ে লাফিয়ে চললো ইউএসএ। মন তো করছিল তখন ঠাটি একটা চর মারি, কিন্তু চর মারলে তো তোর সুন্দর গালটা লাল হয়ে যাবে, তাই আর মারিনি। জুই এখনও নিশ্চুপ। কী রে, এখন আর কোনো কথা বলছিস না কেন? জানি তোর এখন বলার মতো কিছুই নেই, তবে জেনে রাখ, বাইরে তো পড়তে গেলি, কিন্তু সেখানে যদি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করিস তাহলে ঠাটিয়ে তোর গায়ে হাত তুলে দেব। অবশ্য তোর কোনো গ্যারান্টিও নেই। আমার কথা শুনেছে এর আগে আগুন হয়ে গেছে, বারে বারে শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর মুখটা কেমন যেন করছে। এই দেখ, মুখটা আমার প্যাঁচার মতো করবি না, দেখতে একদম সত্যিকারের পেতনির মতো লাগছে। যদিও বা তুই আসলে দেখতে পেতনির মতো, কিন্তু সেটা জানার পরে আমার মতো হ্যান্ডসাম ছেলে তোকে ভালোবেসেছে, এটা তোর কপাল, বুঝলি? যে এখন ওর আগে ফুসছে। তুই যদি মুখটা এমন করে রাখিস তাহলে কিন্তু আমি তোর ঘাটটা ধরে এমন একটা লম্বা কিস করে দেব। বলে কাছে টেনে নিলাম, যেই বলে সেই কাজ, নেশার ঘুরে ওকে লিপ কিস করে ফেললাম। এদিকে জুয়ে আমার এমন কাজ দেখে হতভঙ্গ। কিরে, তোর ঠোঁটগুলো তো মিষ্টি কেন? তুই তো একটা ঝাঁঝা তেঁতল, তাহলে তোর ঠোঁটগুলো তো মিষ্টি হলো কি করে? দাঁড়া, আরেকবার ট্রাই করে দেখি। যে ওকে আবার কিস করতে যাব, ঠিক সেই সময় ঠাস ঠাস করে আমার গালে আদর বসিয়ে দিল। এদিকে ওর হাতে আদর খেয়ে এতক্ষণ আমার নেশা জানালা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার মানে এতক্ষণ ধরে ছায়া ভেবে যাকে এত কথা শুনলাম,
ওটা ছায়া না, সত্যি সে ছিল। এখন আমার কি হবে? আরে তুই এখানে, তোর না দেশের বাইরে থাকার কথা ছিল? হ্যাঁ, আমি এখানে তো কি হয়েছে? না মানে এমনিতে বললাম আর কি। আচ্ছা তোর কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নাকি? না, আমার কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। ও, তা কখন এসেছিস এখানে? এসেছি অনেক আগেই, যখন তুই এয়ারপোর্ট থেকে চলে এসেছিলি। ও তার মানে এতক্ষণ ধরে আমি নেশার করে যা কিছু বলেছি ও সব কিছু করেছি তুই শুনেছিস, দেখেছিস? হ্যাঁ, আমি সব শুনেছি। ছি, তোর লজ্জা করে না এভাবে কাপুরুষের মতো ড্রিঙ্ক করতে? কাপুরুষ কোথাকার, বুকের মধ্যে সত্য কথা বলার মতো সাহস নেই, আর ভাব এমন নিয়ে চলে যেন দেশের মহাবীর পুরুষ উনি। দেখ আমি মোটেও কাপুরুষ নই। সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি। সাহস করে দুটো কথা বলার মতো সাহস আছে তোর। সাহস আমারও আছে অনেক, কিন্তু সেটা দেখায় না। এখন এটা বল তুই এখানে কেন? এই কথাটা বলতে দেরি আর জুয়ের হাতে চাপ আমার গালে ছুতে দেরি নয়। চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়েছি। আর একটা কথা বললে তোকে আমি খেয়েই ফেলবো। কিন্তু বেটা গজারু কোথাকার, আবার কথা বলছিস? ভালোবাসি কথাটা তো বলতে পারিস না, আবার এখন গলা উঠিয়ে চিৎকার করছিস। আজকে যদি আমি চলে যেতাম তাহলে কি হতো একটি বারো কি ভেবে দেখেছেন? কথাটি শেষ হওয়ার আগে আমি দিলাম ওর গালে আমার নরম হাতের ছোঁয়া। আমার হাতে ছোঁয়া পেয়ে সেও চুপচাপ গালে হাত দিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি না হয় সাহস করে তোকে নিজের মনের কথাটা বলতে পারিনি, কিন্তু তুই তো ঠিকই বুঝতে পেরেছিলি। তাহলে সব জেনে বুঝেও কেন চলে যাচ্ছিলি? আমি কি জিতে চেয়েছি? তুই তো নিজেই আগ বাড়িয়ে পাসপোর্টটা নিয়ে এলি, তাহলে আমি আর এখানে কি করতাম বল? তারপরেও আমি সারাক্ষণ এই জায়গায় থেকেছি, এই যে বুঝি তুই মনের কথাটা বলবি আমায়। না, তুই তো একটা হাদারাম পুরুষ। এত সুযোগ দিয়েও নিজের মনের কথাগুলো বলতে পারলি না, তাই তো কোনো উপায় না পেয়ে এই ইউএসএ যাওয়ার নাটকটা করলাম। সবই তো জানতি, তাহলে মিথ্যা নাটকটা করার কোনো দরকার ছিল? অযথা কষ্ট পেলাম আমি, আর যেসব কিছু থেকে সারা জীবন দূরে থাকার চেষ্টা করেছি সেই সবই পান করতে হলো। দেখ, থাপ্পড়টা কিন্তু জোরে হয়ে গেল, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর আমার মনে হয় মজা লেগেছে। আমার কি ব্যথা লাগে না নাকি? কিন্তু তোর চেয়ে বেশি ব্যথা লেগেছে। তাই? আচ্ছা ঠিক আছে, সরি, চল রুমে যাই। আমি কোনো কাপুরুষের সাথে ধাক্কা চাইনি। দেখ তোকে আবারও বলছি, আমাকে কাপুরুষ বলবি না। আমি মোটেও কাপুরুষ নই। যেটা সত্যি সেটাই আমি বলবো, তুই একটা কাপুরুষ, ব্যাস। তাই না? আমি কাপুরুষ? তাহলে দেখ এখন আমি কি করি। চুপচাপ ওকে কোলে তুলে নিলাম, তারপর চলে গেলাম নিজের রুমে। রুমে গিয়ে ওকে কোলে তুলে রাখা অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে দিলাম। ব্যাপার, তুই লাইট বন্ধ করলি কেন? আর আমাকে এভাবে কোলে তুলে জিজ্ঞেস করেছিস কেন? নামা বলছি। তোকে এখন আর ছাড়ছি না। দেখ তোর কি অবস্থা করি এখন, বলে বিছানায় ফেলে দিলাম। দেখ, ভুলেও আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না, এমনিতেই তখন তুই আমার সাথে খারাপ কিছু করে ফেলেছিস। এটা তো না বুঝে করে ফেলেছি, এখন সব জেনে বুঝিয়ে করব। দেখ, আমি কিন্তু তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, পরে কিন্তু এর ফলাফল ভালো হবে না। সেটা পরে দেখা যাবে, এখন বর্তমানটা নিয়ে ভাবি। দেখ, আমি কিন্তু দিলাম মুখ বন্ধ করে। এদিকে জুয়ো কিছুক্ষণ নিজেকে আমার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু একসময় আর পারলো না। সকালবেলা এই সোহেল, ওঠ, সকাল হয়ে গেছে। যা তো, আর কিছুক্ষণ ঘুমোতে দে আমায়। না, আর কোনো ঘুমানো যাবে না। কালকে সারা রাত আমাকে ঘুমাতে না দিয়ে এখন নিজে আরাম করে ঘুমানো হচ্ছে। ওঠ বলছি। আরে কি ব্যাপার, তুই এভাবে আমায় ধাক্কাছিস কেন? মারবি নাকি? আর তুই এখানে কি করছিস? ও মাই, কি আমার গায়ের কাপড় চোপড়গুলো কোথায়? কেন জানিস না কাপড়গুলো কোথায় গেছে? এই কি তোর এমন অবস্থা কেন? তোর কেউ তো কোনো কাপড় নেই। দেখ, আমাকে রাগাবি না বলে দিলাম। কালকে রাতের কথাগুলো মনে নেই? আমার সাথে কি কি করেছিলি? কই আবার কি করেছিলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। তাই না? দাঁড়া, তোকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি। আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণ পর, এই কি হলো, এভাবে বালিশ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রেখেছিস কেন? দেখ তুই একটু আগে আমার সাথে যা করলি কাজটা ঠিক হলো না। আমার মধ্যে একটা নাদান ছেলে ক্যাকাপি সুযোগ নিলি, আমার তখন অনেক লজ্জা লাগছে। আসছে নে আমার নাদান বাচ্চা, আর তোর আবার লজ্জা আছে নাকি? ওর বলছি, আমাকে আবার কলেজে গিয়ে ভর্তি হতে হবে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি যেন তুই বিছানায় নেই। আচ্ছা একটা কথা বলি,
আমরা তো স্বামী স্ত্রী, তাই না? তাহলে তুই করে বলাটা বাদ দিলে হয় না? না, যাব না। আমি তোকে সারা জীবন তুই করেই বলবো, সাথে তুইও আমাকে তুই করেই বলবি। কিন্তু লোকে শুনলে কি বলবে বল? লোকের কথায় আমার কিছু যায় আসে না। এখন যা বললাম সেটা কর। আমি ফ্রেশ হতে গেলাম। দুই চলে গেল ফ্রেশ হতে। এদিকে আমি শুয়ে না থেকে বিছানা থেকে উঠে গেলাম। না হলে যদি এসে আমার বিছানায় শুয়ে থাকতে দেখে তাহলে আমায় আস্ত খেয়ে ফেলবে। এই মেয়ের কোনো ভরসা নেই, আস্ত একটা পাগলি সে। তো বন্ধুরা, রোমান্টিক ভালোবাসার গল্পটি এখানে শেষ করা হলো। অবশ্যই জানাতে বলবে না কেমন হয়েছে। আর পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফিজ।